ম্যাডাম আজকে রলসের উপরে বলবেন, রলসের থিওরি অফ জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। তোমাদের নেটের সিলেবাসও আছে, মন দিয়ে শোনো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে এবং রলসকে কেন্দ্র করে আরো সেন এবং আরেকজন যিনি আছেন ওই যাদেরকে আমরা বলি লিবার্টারিয়ান থিওরি, হ্যাঁ, সেগুলো সবই কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। রলসটা ভালো করে শোনো। ম্যাডাম শুরু করুন। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে তো আমি রলস পড়াবো তোমাদের। এখন রলসের যে তত্ত্ব, এটা আমি মোটামুটি এই সময়ের মধ্যে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং রলসের উপরে অনেক ক্রিটিসিজম আছে, নজিক আছেন, অমর্ত্য সেন আছেন, সুজান মোলার ওকিন আছেন, মানে অনেক রকম দিক থেকে রলস সমালোচিত হন। হ্যাঁ, তো আপাতত আমি আজকে যেটা করব সেটা হচ্ছে রলসের তত্ত্বটাকেই তোমাদের বোঝাবো, কেমন? এখন এখানে রলসের যে তত্ত্ব সেটাকে বলা হয় কি না, আমরা বলি ইগালিটেরিয়ান থিওরি অফ জাস্টিস বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, কেমন? সেখানে রলস কি বলছেন না, এখানে রলস কি করছেন না, এখানে এখানে কন্ট্রাক্টরিয়ান থিওরি অফ জাস্টিসও এটাকে বলা হয়, কেমন? তো এখানে যেটা দেখি আমরা, তোমরা যখন রলস পড়বে, রলসের তো আমরা থিওরি অফ জাস্টিসটাই মোটামুটি পড়ি, পরবর্তীকালে রলসের অন্যান্য কাজগুলো নিয়ে কালেক্টেড ওয়ার্কসও বেরিয়েছে। তো ফ্রিম্যান এখানে তার উপর কমেন্টারিও দিয়েছেন, সেগুলো পড়লে আরো তার সম্পর্কে অনেক বেশি জানতে পারবো। এখন রলস কি করছেন না, একটা থিওরি অফ জাস্টিস তারা দিচ্ছেন, ন্যায় বিচার সংক্রান্ত। সেটা আমরা দেখব যে ওই যে আমরা হবস, লক, রুশো এদের যে আমরা তত্ত্ব পড়েছিলাম, সেই কন্ট্রাক্টরিয়ান অ্যাপ্রোচটাকেই যেন একটা আরো হায়ার লেভেলে, আরো একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে গিয়ে যেন তিনি আরো উপর থেকে যেন একটা কিছু তত্ত্ব তিনি দিতে চাচ্ছেন, আরো যেন একটা মেটা এনকোয়ারি তিনি করেছেন। এখন সাধারণভাবে যেটা হয় যে একটা অ্যাবস্ট্রাকশন যখন আমরা করি, হ্যাঁ, তখন মনে হয় কি যে এটা একটা তত্ত্ব, এটা একটা সূত্র, এর সঙ্গে আমার বাস্তব জীবনের সম্পর্কটা কোথায়, মনে হয় যেন অনেক দূরিয়ে চলে গেছে আমার বাস্তব জীবন থেকে। কিন্তু বাস্তব জীবনের যে ডে টু ডে লাইফের যে আমরা দেখি যে নানা রকম ঘটনা, নানা রকম প্রশ্ন যে উঠে আসে, সেই যে প্রশ্নগুলোকে আমাদের খোলা চোখে মনে হয় বুঝি এরা একটা আরেকটার থেকে বুঝি আলাদা, কিন্তু আমরা যখন একটা তত্ত্বের আলো তাদের উপরে ফেলি, তখন দেখব যে সেই যে সমস্যাগুলো, আমি এখানে মরালিটির সমস্যা যদি বলি, ডিস্ট্রিবিউশন বা বন্টনের সমস্যা বলি, জাস্টিসের সমস্যা বলি, সবই কিন্তু আমরা দেখতে পাবো যে একটা মোটামুটি ভাবে তাদের মধ্যে কোনটার সঙ্গে কি সম্পর্ক, কিভাবে সেটা আসে, সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। সেই জন্যই আমাদের তত্ত্বের দরকার হয়, এবং এই ক্ষেত্রে আমরা রলসের থিওরি অফ জাস্টিস পড়ছি, যেটাকে আমরা আগেই বললাম ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলি, ইগালিটেরিয়ান থিওরি অফ জাস্টিস বলি, প্রসিডিউরাল জাস্টিসও বলা হয়, কেমন? তাহলে রলসের যে তত্ত্বটা সেটা সম্পর্কে আমি আগে একটা বেসিক আইডিয়া দেব, তারপরে আমরা যাব রলসের দুটো প্রিন্সিপাল, হ্যাঁ, তারপরে আমরা শেষে রলসের উপরে কারা কারা ক্রিটিক করি একটু ছোট্ট করে বলে নিয়ে শেষ করব, কারণ ওটা আবার আলাদাভাবে একটা আলোচনার বিষয়। আমরা একসাথে সব যদি এইটুকু সময়ের মধ্যে বলি, তাহলে তোমাদের কিন্তু অনেকটা গুলিয়ে যেতে পারে। তো রলসের থিওরি কি বলা হচ্ছে, যে রলসের থিওরি এমন নয় যে কিভাবে প্রতিষ্ঠিত হলো, এস্টাবলিশড হলো, বা কিরকম গভর্নমেন্টের ফর্মটা হওয়া উচিত, এরকম এই সম্পর্কে তিনি কিছু বলছেন। তার মতে তিনি তো প্রিন্সিপাল অফ জাস্টিস দিতে চাইছেন, যে জাস্টিসের একটা বেসিক প্রিন্সিপাল দিতে চাইছেন, হ্যাঁ, এবং সেইটা কিছু কন্ডিশন বলেছেন। এবং আমাদের আপাত দৃষ্টিতে এটাকে মনে হয় যে একটা বিমূর্ত কিছু, কিন্তু পরে যখন এর আলোকে আমরা সবকিছু দেখব, তখন আমরা আমাদের ডে টু ডে লাইফকে এর সঙ্গে যুক্ত করতে পারবো। তো রলস কি বলেছেন
যে রলস বলছেন যে প্রিন্সিপাল অফ জাস্টিস কিরকম, প্রিন্সিপাল অফ জাস্টিস হচ্ছে সেই প্রিন্সিপাল গুলো যেগুলো ফ্রি এবং রেশনাল পার্সন, মুক্ত, স্বাধীন এবং যাদের মধ্যে যুক্তি বুদ্ধি আছে, তারা এগুলো চুজ করবে। অর্থাৎ যারা মুক্ত, স্বাধীন এবং যাদের মধ্যে যুক্তি বুদ্ধি আছে তারা এই প্রিন্সিপাল গুলো চুজ করার উপযোগী। এবং কি অবস্থায় চুজ করবে না, ইন অ্যান ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি, একটা সাম্যাবস্থায়, সবাই একরকম অবস্থায় থাকবে, ইনিশিয়াল পজিশন, একটা প্রাথমিক, একটা প্রাক, সবকিছুর আগে একটা পজিশনের কথা তিনি বলছেন, যেটা একটা ইকুয়ালিটির মধ্যে সবাই থাকবে, সবার ইকুয়াল পজিশন থাকবে, একটা প্রাথমিক ইকুয়াল পজিশনের কথা তিনি বলছেন। হ্যাঁ, এবং এটা কেন তারা অ্যাকসেপ্ট করবে, কেন তারা এই প্রিন্সিপাল গুলো বাঁচবে না, তাদের নিজেদের ইন্টারেস্ট এবং তারপরে কিভাবে সমাজে মানে পরস্পরের সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে চলবে, বেসিক টার্মস অফ এগ্রিমেন্ট, আমার সঙ্গে তোমার যে সামাজিক সম্পর্ক তার বেসিক টার্মটা কি, তার ভিত্তিটা কি, শর্তটা কি, এগুলো ঠিক করবে। প্রিন্সিপাল গুলো কি না, এই প্রিন্সিপাল গুলো কিরকম না, এই প্রিন্সিপাল গুলো হচ্ছে আমাদের যে পরবর্তীকালে আরো যা যা আমাদের এগ্রিমেন্ট, এগুলো তো বেসিক প্রিন্সিপাল, এর পরবর্তীকালে আমাদের যত আমরা মানে প্র্যাকটিক্যাল লাইফে ঢুকবো, যত আমাদের পরস্পরের সঙ্গে যে এগ্রিমেন্ট গুলো হবে, বোঝাপড়া গুলো হবে, সামাজিক বোঝাপড়া গুলো হবে, সেইগুলোকে কিন্তু এইগুলোই, এই যে বেসিক প্রিন্সিপাল গুলোই রেগুলেট করবে। অর্থাৎ আমাদের গোড়াটাকে তিনি শক্ত করতে চেয়েছেন সামাজিক সম্পর্কের, রাজনৈতিক সম্পর্কের, এবং সেটা হবে ইকুয়ালিটি সেখানে একটা প্রায়োরিটি পাচ্ছে। তাহলে তারা কি করবে না, সমস্ত রকমের যে সামাজিক সহযোগিতা, সোশ্যাল কোঅপারেশন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে মানে গভর্নমেন্টের সঙ্গে, মানে গভর্নমেন্ট যখন আসবে, সরকার, সেক্ষেত্রেও কিন্তু মানুষের সঙ্গে সরকারের বোঝাপড়া, হ্যাঁ, মানুষে মানুষে বোঝাপড়া, মানুষের সরকারে বোঝাপড়া, সেগুলোও কিন্তু নির্ধারিত হবে এই বেসিক প্রিন্সিপাল অফ জাস্টিসের দ্বারা। তাহলে এই যে বলছি যে আমরা যে এই যে প্রিন্সিপাল অফ জাস্টিস কোন অবস্থায় আমরা ইন অ্যান ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি, হ্যাঁ, একটা সবাই সমান অবস্থার থেকে আমরা এই জাস্টিসের প্রিন্সিপালটাকে আমরা পছন্দ করছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। সুতরাং তাহলে আমরা তাহলে এই যে রলসের যে জাস্টিসের যে গাইডিং আইডিয়াটা কি হবে, মূলত তিনটে সূত্র আছে। জাস্টিসের মূল কথাটা কি, সেখানে আমরা বলবো প্রথমত যে এই জাস্টিসের প্রিন্সিপাল যেটা আমরা বেসিক প্রিন্সিপাল হিসেবে চুজ করব, সেইটাই হচ্ছে আমাদের সমাজের একবারে ভিত্তিমূলটাকে তৈরি করবে, বেসিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। ইট উইল ডিটারমিন the basic structure of the society. দ্বিতীয়ত কি, are accepted by free and rational persons concerned to further their own interest. অর্থাৎ ফ্রি, মুক্ত এবং যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষরাই এটা কিন্তু ঠিক করবে। এবং কেন ঠিক করবে, যে তাদের নিজেদের যে স্বার্থ সেটা যেন এগিয়ে যায় এই লক্ষ্য নিয়ে। মুক্ত, স্বাধীন এবং যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের যে স্বার্থ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রিন্সিপালটাকে পছন্দ করবে। আর 3 নম্বর কি না, আর অ্যাকসেপ্টেড ইন অ্যান ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি, একটা সাম্যাবস্থায়, প্রাক, আমাদের যে এখন আমরা সবাই প্রত্যেকে নিজেদের একটা অবস্থানে থাকি, এই অবস্থানগুলো প্রত্যেকের কি হয় যে আমাদের সামাজিক মানে কে উঁচুতে কে নিচুতে এগুলো ঠিক করে। কিন্তু রলস যে প্রাথমিক অবস্থার কথা বলছেন, ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটির কথা বলছেন, সেখানে কিন্তু মানে এমন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছেন যেখানে কিন্তু এইগুলোর সবগুলো থেকে আমরা মুক্ত হয়ে থাকবো।
এটাই হচ্ছে ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি। এটা নিয়ে আমরা পরে আবার বলছি। তাহলে আমরা দেখছি যে মানে কি বলবো যে মানে প্রিন্সিপাল অফ জাস্টিস এটা কি হচ্ছে যে একটা ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটির উপরে এগ্রিড আপন হচ্ছে। হ্যাঁ, সেখানে কি হচ্ছে না এইটা হচ্ছে যে সেই ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটির মধ্য দিয়েই আমরা এটাকে চয়েস করছি। এখানে আমাদের কোনো রকম আনইকুয়াল একটা জায়গা থেকে আমরা করছি না, যে ক্ষেত্রে একজন শক্তিশালী আরেকজন যে দুর্বল তাকে ডমিনেট করে তাকে দিয়ে পছন্দ করিয়ে নেবে, কারণ আমরা সবাই রাজা এখানে। কাজেই এই যে পজিশনটা থেকে যে আমরা চয়েস করছি সেই পজিশনটা খুব ফেয়ার পজিশন, ইকুয়াল পজিশন। সেই জন্য এটাকে আমরা বলছি জাস্টিস অ্যাজ ফেয়ারনেস। এবং কেউ কেউ তাকে বলছেন, আমরা আগেই বলেছি, কন্ট্রাক্টেরিয়ান থিওরি, মানে কন্ট্রাক্টেরিয়ান থিওরিও বলছে, আবার ইগালিটেরিয়ান থিওরি অফ জাস্টিস বলছে। ফ্রেঞ্চ এখানে ইগালিট মানে হচ্ছে ইকুয়ালিটি। তাহলে এই যে জাস্টিসের যে প্রিন্সিপালটা সেটা একটা ইকুয়ালিটিকে জোর দিচ্ছে, ইকুয়াল পজিশন থেকে সেটা চোজেন হচ্ছে, সেই জন্য এটাকে ইগালিটেরিয়ান থিওরি অফ জাস্টিস বলে। তাহলে এইখানে আমরা দেখছি যে প্রিন্সিপালস অফ জাস্টিস হুইচ আর চোজেন টুগেদার জয়েন্টলি বাই দ্য পারসনস এনগেজড ইন সোশ্যাল কোঅপারেশন। এবং এই যে জাস্টিসের যে প্রিন্সিপাল গুলো, যে যারা কিনা আমরা সহযোগিতার অবস্থানে আছে, হ্যাঁ, তারা সবাই মিলে একসাথে এটাকে পছন্দ করছে। এবং সেইখানে কি হচ্ছে যে সেখানে নিজেরাই নিজেদের উপরে তাদের বেসিক রাইটস কি, তাদের ডিউটিস কি, এইগুলো কিন্তু এবং সোশ্যাল যে বেনিফিট গুলো, সামাজিক যে আমাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, সেই সবই কিন্তু এই এগ্রিমেন্টের উপর নির্ভর করছে। অর্থাৎ ফ্রি অ্যান্ড রেশনাল পারসন ইন অ্যান ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি এটা ঠিক করছে, এবং তারা পরস্পর একটা সহযোগিতার অবস্থানে সোশ্যাল কোঅপারেশনের মধ্যে দিয়েই এটা চয়েস করছে। এবং সেই চয়েস করার মধ্য দিয়ে তারা কি কি করছে, যে তাদের যে বেসিক তাদের অধিকার কি, তাদের দায়িত্ব কি, এবং সামাজিক সুযোগ সুবিধাগুলি বন্টনের ক্ষেত্রে কিভাবে সেটা বন্টিত হবে, এই সব কিছুই কিন্তু কিভাবে চোজেন হচ্ছে না কেউ আমার জন্য মানে পছন্দ করে দিচ্ছে না বা আমার উপর চাপ না, আমরা নিজেরাই নিজেদের উপরে চাপাচ্ছি। এবং কোন অবস্থা থেকে চাপাচ্ছি না, যখন আমরা একটা সবাই সমান অবস্থার মধ্যে আছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সবাই রাজা হিসেবে নিজেরাই নিজেদের উপরে একসাথে চাপাচ্ছি একটা কোঅপারেটিভ পদ্ধতিতে। অর্থাৎ ইচ মিলিয়ে গ্রুপ হচ্ছে, প্রত্যেকটা ইচ নিয়ে একটা গ্রুপ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ইন অ্যাডভান্স আগে থেকেই কিন্তু আমরা ঠিক করে নিচ্ছি যে আমাদের যে দাবি দাওয়া, পরস্পরের সঙ্গে সম্পর্ক কিভাবে সমঝোতা হবে, হ্যাঁ, মানে এই সবগুলোই মানে সমাজের যে ভিত্তি যেটা, সেটা কিন্তু আগে থেকে আমরা এই ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি থেকে আমরা চুজ করে নিচ্ছি। এবং প্রত্যেকটা মানুষই তার রেশনাল রিফ্লেকশনটাকে এখানে কাজে লাগাচ্ছে, তার যে বৌদ্ধিক যে একটা ক্ষমতা সেটাকে কাজে লাগাচ্ছে, এবং সেটা লাগিয়ে সে বুঝতে পারছে যে তার ভালো কিসে হবে। অর্থাৎ মানে কোন সিস্টেম অফ এন্ডস, কোন লক্ষ্যের পথে সে এগিয়ে যাবে। তাহলে এইখানে মানে প্রত্যেকটা মানুষও করছে, এবং গ্রুপ অফ পারসনস মানে প্রত্যেকটা ইচ করছি আমরা, এবং আমরা ইচ মিলিয়েই কিন্তু গ্রুপটা হচ্ছে, যে আমরা কোনটাকে জাস্ট বলবো আর কোনটাকে আনজাস্ট বলবো সেটা একসঙ্গে আমরা ঠিক করে ফেলছি। তাহলে এই যে চয়েসটা, হ্যাঁ, এই চয়েসটা আমরা যারা রেশনাল মানুষ, আমরা যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষকেই তো যুক্তিবুদ্ধি সম্পন্ন বলছি, যে তারা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এর মধ্যে থেকে এটা চয়েস করছে। সেই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কি না, একটা ইকুয়াল লিবার্টি ইকুয়ালিটি সিচুয়েশন। তাহলে জাস্টিস হলো কি না, একটা সোশ্যাল গুড, সামাজিক একটা কল্যাণ। এবং এই থিওরি অফ জাস্টিস
একবারে একবারে খুব পরিষ্কার ভাবে কিন্তু আমরা দেখব যে থিওরি অফ চয়েস ইকোনমিক্সে তার সঙ্গে জড়িত। হ্যাঁ, তাহলে সোশ্যাল গুড কি করে হবে, এই যে রলসের থিওরি অফ জাস্টিস, সেটা কিন্তু ইকোনমিক থিওরি অফ চয়েসের সঙ্গে জড়িত। যে সমাজে কোনটা জাস্ট হবে সেটা আমরা একটা ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটিতে সেটাকে আমরা চয়েস করছি। তাহলে রলসের এই যে ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটির কথাটা বলছেন, এবং আমি একটু আগেই বললাম যে এটা একটা হাইপোথেটিক্যাল পজিশন। হ্যাঁ, সেই ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটিটা কেমন, যে রলস বলছেন আমরা যেন একটা এই সময় ভেইল অফ ইগনোরেন্সে ঢেকে থাকি। ভেইল অফ ইগনোরেন্স, হ্যাঁ, অজানার ঘোমটায় আমরা ঢাকা থাকি। কি সম্পর্কে আমরা জানি না, আমাদের রেশনাল রিফ্লেকশন টুকু আছে, কিন্তু আমরা প্রত্যেকে কে কি অবস্থানে আছি আমরা অন্যের কথাও জানি না, এমনকি নিজের কথাও জানি না। কেমন? তাহলে দ্য প্রিন্সিপলস অফ জাস্টিস আর দোজ হুইচ আর কন্ট্রাক্টেড বাই ফ্রি অ্যান্ড রেশনাল পারসন, দ্য অরিজিনাল পজিশন অফ ইকুয়ালিটি। আমি মাঝে মাঝে এইভাবে ইংরেজিতে সেন্টেন্স গুলো বলছি, এই কারণেই বলছি যে যখন প্রশ্নপত্রটা ইংরেজিতে আসবে অনেক সময় আমি হয়তো উত্তরটা জানি, কিন্তু অনেক সময় ইংরেজি অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য মাঝে মাঝে বাংলায় বলতে বলতে আমি এই কথাগুলো, যেগুলো খুব প্রচলিত শব্দ বা বাক্য, সেগুলো আমি বলে বলে যাব। তাহলে আমরা বললাম যে এই কথাটা ভীষণ বারবার রিপিটেড হয়, the principles of justice are those which are contracted by free and rational persons in the original position of equality. তাহলে এই অরিজিনাল পজিশনটা কি? এই অরিজিনাল পজিশনটা অনেকটা যেন ওই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যে স্টেট অফ নেচারের কথা বলা হয়েছিল, যে প্রকৃতির বুকে আমরা ঘুরে বেড়াতাম, কেউ কিচ্ছু জানতাম না, সেইটার সঙ্গে যেন এটার মিল আছে। কিন্তু এইটা আমাদের ভাবলে চলবে না, ভেবে বসলে চলবে না যে সত্যি এরকম একটা অবস্থা কখনো আমাদের ছিল, বা এরকম একটা অবস্থায় পৌঁছে আমরা সত্যি সত্যি প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই জাস্টিসের প্রিন্সিপাল গুলো চুজ করতে পারবো। সত্যি সত্যি না, এটাকে রলস বলছেন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ এইটা একটা প্রাকল্পিক অবস্থান। যদি আমি এরকম একটা পজিশনে থাকি তাহলে ফ্রি অ্যান্ড রেশনাল পারসন হিসেবে আমি এবং আমরা যা চয়েস করব সেটাই জাস্টিসের বেসিকটা তৈরি করবে। তাহলে এটাকে আমরা মানে একটা মানে অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল স্টেট, এরকম সত্যি সত্যি একটা প্রিমিটিভ কন্ডিশন ছিল, এইভাবে কিন্তু আমরা নেব না। এটা পিওরলি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। রলস কি করছেন, যে রলস এই যে অবস্থানটা কি রকম, তাহলে তো আমাদের জানতে হবে ইনিশিয়াল পজিশনটা কি রকম। রলস এই ইনিশিয়াল পজিশনটা কি রকম, মানে কিরকম হতে পারে তার কিছু ফিচার দিচ্ছেন। কিরকম না, কোন অবস্থানটায় আমরা একেবারে ইকুয়াল থাকবো। হ্যাঁ, তার মানে ওই ইনিশিয়াল পজিশনটাকে টাতেই আমরা ইকুয়াল থাকবো, যখন আমরা ওই ভেল অফ ইগনোরেন্স এর মধ্যে থাকবো, সেটাই ইনিশিয়াল পজিশন। তো সেখানে কিরকম, সেই অবস্থাটা কিরকম, নো ওয়ান নোজ হিজ প্লেস, সে কোথায় কি কোন অবস্থানে আছে, হ্যাঁ, বড়লোক না ধনী, সে সুযোগ পাবে কি পাবে না, হ্যাঁ, সে উচ্চ বর্গে আছে না নিম্ন বর্গে আছে, কিছুই সে জানে না। হিজ ক্লাস পজিশন আর সোশ্যাল স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। মানে যেরকম আমরা উদাহরণ বলতে পারি, আমি ব্রাহ্মণ নাকি আমি শূদ্র, নাকি আমি অতি শূদ্র, হ্যাঁ, বা আমি বড় লোক না গরিব লোক, আমাকে কত লোক সম্মান জানায়, আমি আমার মানে আমার যে পূর্বপুরুষ তারা খুব মানে হায়ার সোশ্যাল ক্যাটেগরিতে আছে, আমি তার উত্তরাধিকারী, নাকি আমি নিম্ন বর্গে আছি, কিচ্ছু আমরা কেউ জানি না। দ্বিতীয়ত, no one knows his fortune in the distribution of the natural assets and ability, his intelligence, strength, etc. আমরা যেমন সামাজিক, অর্থনৈতিক কোনো দিক দিয়েই আমার জাতি বর্ণ ধর্ম কিচ্ছু জানি না, সেই রকম মানে সামাজিক অবস্থান থেকে সরে এসে আমরা যদি ব্যক্তি আমির দিকে তাকাই, সেইখানেও কিন্তু আমি জানি না যে ন্যাচারাল অ্যাসেট গুলো, মানে অর্থাৎ প্রকৃতিগতভাবে আমার কি কি ক্ষমতা আমার নিজের ভিতরে নিহিত আছে, আমি কি কি করতে পারি, আমি কতটা বুদ্ধিমান, কতটা আমার শক্তি আছে শরীরে মনে, সেটাও আমি জানি না।
অর্থাৎ মানে আমি এগুলোকে ভাঙিয়ে খেতে পারবো না, বা আমার চয়েস মেকিং এ এগুলো এফেক্ট করবে না। তৃতীয়ত, রলস অ্যাজিউমস অলসো দ্যাট দ্য কন্ট্রাক্ট মানে এই যে কন্ট্রাক্টিং পার্সন যারা, পার্টিস যারা, তারা কিন্তু যে তারা যে গুড বা তাদের স্পেশাল সাইকোলজিক্যাল প্রপেন্সিটি, যে সে ভালো বলতে কি বোঝাচ্ছে, বা সে মনের দিক দিয়ে কোন দিকে তার প্রবণতা আছে, সে কি ভালোবাসে, কোনটার দিকে সে আকর্ষিত হয়, এটাও সে জানে না। অর্থাৎ ভালো মন্দের ধারণাও, মানে আমি তো শুধু নিজের প্রবণতাকে জানি না, এটা তো হলো, তারপরে আমার মধ্যে কোনো ভালো মন্দের ধারণা বা আমি মনে মনে কি চাই সেটাও জানি না। তাহলে এই ক্ষেত্রে এই জন্যই বলা হচ্ছে যে প্রিন্সিপালস অফ জাস্টিস আর চোজেন বিহাইন্ড এ ভেল অফ ইগনোরেন্স। তাহলে এই স্টেট অফ ইগনোরেন্সে কি হচ্ছে, যে এইরকম একটা অবস্থানে থাকলে মানে কেউই তার যে মানে যে ফ্যাক্টরগুলো, আমার নিজের কোনো কর্তৃত্ব নেই, আমার নিজের কোনো কন্ট্রোল নেই, সেইটার দ্বারা সে কি বলবো যে অ্যাডভান্টেজড আর বা ডিসঅ্যাডভান্টেজড হবে না। রস দেখাচ্ছেন যে আমার সোশ্যাল অবস্থানও যেমন আমার হাতে নেই, আমার কোনো কৃত নয় সেটা, হ্যাঁ, আমার ইচ্ছা মানে ঐচ্ছিক কর্মের দ্বারা আমি ওই অবস্থানটাতে যাইনি, বা আমার ভেতরে যে এবিলিটি গুলো আছে, ন্যাচারাল এবিলিটি, হ্যাঁ, কেউ অঙ্ক করতে পারি, কেউ গান গাইতে পারি, কেউ ভালো কবিতা বলতে পারি, এইসব কিছুই আমি সেই অবস্থায় জানি না। এবং এই যে এবিলিটিস গুলো কিন্তু আমার মধ্যে এসেছে, এগুলো কিন্তু আমি অর্জন করিনি। আর কি না, আমার ভালো মন্দের বোধ, আমি কি চাই, এগুলোও কিন্তু আমি অর্জন করি না, আমার মধ্যে এমনি থেকে আছে। তার মানে যেটা আমি অর্জন করিনি সেটা আমি ডিজার্ভ করি না, এইটাই রলসের মূল বক্তব্য। হ্যাঁ, এবং সেইটার দ্বারা কিন্তু আমি আমার জীবনে অ্যাডভান্টেজড বা ডিসঅ্যাডভান্টেজ কোনো সুযোগ সুবিধা পেতেও পারি না, হারাতেও পারি না। কাজেই আমাদের কি করতে হবে, যে আমরা যদি যেটার উপরে আমার কন্ট্রোল নেই সেটা যেন আমার জীবনে আমার কিছু পাওয়া না পাওয়া এবং আমার ডিসিশন মেকিং এ কোনো রকম সে ফ্যাক্টর হয়ে না দাঁড়ায়। অর্থাৎ জাস্টিস এখানে কিসের সঙ্গে যুক্ত হচ্ছে, ইকুয়ালিটির উপর ইকুয়ালিটির উপর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং এটা কন্টিনজেন্সি বা গুড ফরচুনের উপরে নির্ভর করছে না। কন্টিনজেন্সি মানে আমরা জানি যেটা একবারে ভেতরে একবারে নির্যাস নয়, যেগুলো হেরফের হতে পারে, বা আমার গুড ফরচুন, আমার সৌভাগ্য যে আমার মানে আমি এর মধ্যে এগুলো পেয়ে গেছি, আমার সৌভাগ্য যে আমার গায়ের রং ফর্সা, বা আমার দুর্ভাগ্য, এরকম লোকে তো ভাবে যে আমার দুর্ভাগ্য, যেভাবে আমাদের সোশ্যাল লাইফে খুব ভুলভাল কনসেপ্ট ঢোকে, বা আমি আমার পুরুষ অনেক টাকা রেখে গেছে, আমার খুব গুড ফরচুন, এগুলো তো আমার আমার হাতে নেই। হুম, যা আমার হাতে নেই, যা আমার অর্জিত নয়, যা আমার কর্মের নয়, সেটাকে আমি ডিজার্ভ করি না। এবং কখনোই মানুষ যখন জাস্টিসের প্রিন্সিপালটা চুজ করবে, তখন কিন্তু এমন কিছু ফ্যাক্টর সে জানবে না যে ফ্যাক্টরগুলো তার অর্জিত নয়, অথচ যে ফ্যাক্টরগুলো তার জীবনের ইতিবাচক নেতিবাচক ভূমিকা নেবে। এই কোনো ফ্যাক্টরকেই রলস রাখতে চাইছেন না। আমরা কেউই যখন জাস্টিসের প্রিন্সিপালটা চুজ করব, কেউই আমার এই জিনিসগুলো আমরা জানবো না, কেমন, যেগুলো আমার বা এই ডিসিশন মেকিং বা আমার জীবনের পাওয়া না পাওয়া গুলোকে নির্ধারিত করে, অথচ যেগুলো আমার কৃত নয়। তাহলে কি বলবো, যে এই সবাই হচ্ছে সিমিলারলি সিচুয়েটেড, and no one is able to design the principle to favor his condition। যে আমি যদি আমার এই কন্ডিশন গুলো জেনে যাই, তাহলে কি হবে, যে জাস্টিসের প্রিন্সিপালটা যখন আমি ফ্রি অ্যান্ড রেশনাল পার্সন হিসেবে চয়েস করতে যাব, এই ফ্যাক্টর গুলো সেটাকে কন্টামিনেট করতে পারে, দূষিত করে দিতে পারে।
যে আমি হয়তো এমন প্রিন্সিপাল চুজ করলাম যে আমি তো আমার অবস্থানটা জেনে গেছি, সেইটা যদি আমি চুজ করি তাহলে হয়তো দেখা যাবে যে আমি একটা বিশেষ সুযোগ সুবিধা লাভ করে ফেলবো। কিন্তু তার মানে কি, যে সেটা একটা ইকুয়ালিটির পজিশন থাকবে না। সেই জন্যই রলস কিন্তু খুব স্ট্রিক্টলি কিন্তু কি করতে হবে, যে মানে রলস বলছেন যে ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটি, যেটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছেন, যে সেই সিচুয়েশনটা থাকলে আমি যা করতাম আমি সেটাকেই জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলবো, এবং সেটা একটা ফেয়ার এগ্রিমেন্ট হবে। আমি যদি এগুলো জেনে যেতাম তাহলে কিন্তু আমাদের মধ্যেকার এগ্রিমেন্টটা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা কিন্তু ফেয়ার এগ্রিমেন্ট হতো না। কেননা কেউ কেউ নিজের পজিশন জানতো, কেউ কেউ জানতো না, বা প্রত্যেকে একটু একটু করে জানতো, যে যার মতো করে জাস্টিসের প্রিন্সিপাল চুজ করে ফেলতো। সেটা ফেয়ার এগ্রিমেন্ট হতো না। সেই জন্যই রলস বারবার জোর দিচ্ছেন যে জাস্টিসের প্রিন্সিপালটাকে আমাদের ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটির মধ্যে থেকে চয়েস করতে হবে। তাহলে তার মানে কি, the idea is that the principle of justice are agreed in an initial position of equality that is fair. তাহলে ফেয়ার ইনিশিয়াল ইকুয়ালিটির মধ্যে থেকে যদি আমি জাস্টিসের প্রিন্সিপাল চুজ করি তাহলে সেটা ফেয়ার হবে। তাহলে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস কি হচ্ছে, যে begins with the general choice of the first principles কিসের, of a conception of justice, কিসের, which is to regulate all subsequent criticism and reform of institutions। যে প্রথম এই অবস্থান থেকে আমরা প্রথম কিন্তু ওই জাস্টিসের প্রথম প্রিন্সিপাল গুলো, প্রথম প্রাথমিক প্রিন্সিপাল গুলো চুজ করব, এবং সেই চুজ করার পরে পরবর্তীকালে আমরা সমাজের আর যা যা আছে, মানে যা যা জায়গাগুলোতে আমাদের প্রশ্ন তোলা দরকার, ঠিক করা দরকার, সেগুলো আমরা ঠিক করতে যাব। এবং এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবং এই চয়েসের পরেই কিন্তু কি হবে, যে আমরা কনস্টিটিউশন, লেজিসলেচার, হ্যাঁ, যা আমাদের আইন প্রণয়ন করবে, এইগুলোর পথে এগোতে পারবো। অর্থাৎ একটা সিভিল লাইফের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক সব দিক দিয়ে আমরা কিন্তু যখন এগোতে চাইবো তখন কিন্তু আমাদের বেসিক জাস্টিসের প্রিন্সিপালটা আগে কতগুলো চয়েস করতে হবে, একবারে বেসিক প্রিন্সিপাল। সেটা চয়েস হলে তারপরে কিন্তু আমরা মানে এগোতে পারবো। তাহলে এইটা হচ্ছে একটা ভলেন্টারি স্কিম অফ কোঅপারেশন, রলস বলছেন। অর্থাৎ আমরা স্বেচ্ছায় নিজেদের উপর এটা ইম্পোজ করছি এবং আমাদের মধ্যে একটা সহযোগিতার ব্যাপার থাকছে। এখন ভলেন্টারি শব্দটাকে নিয়ে পারে যে সত্যিই কি সবসময় সবকিছু আমাদের ভলান্টারি হয়? আমাদের জন্মটাই তো ভলান্টারি নয়। আমরা কি করে সেই একটা সোসাইটিতে যে আমরা জন্মাই, আমরা তো কেউ উঁচু কেউ নিচু, এগুলো তো আমাদের পছন্দের নয়। হ্যাঁ, কিন্তু রলস যেটা বলছেন যে আমরা যে ওই যে ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটিতে, যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যে বেসিক প্রিন্সিপাল গুলো চয়েস করব, সেই বেসিক প্রিন্সিপালের উপরে বেস করে আমরা কিন্তু সমাজের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইকুয়ালিটি আনার চেষ্টা করব, এবং আমরা মোটামুটি ভাবে একটা ভলেন্টারি এই কোঅপারেশনের জায়গাটায় আমরা এগিয়ে যাব। এবং এখানে যেটার উপর তিনি জোর দিচ্ছেন, যে মানে মানে মেম্বার্স যারা আমরা এই সোসাইটির মেম্বার্স, তারা হচ্ছে অটোনোমাস, আমরা প্রত্যেকেই স্বপরিচালিত, এবং আমাদের যে অব্লিগেশন গুলো আমাদের সেলফ ইম্পোজড, আমরা নিজেরাই নিজেদের উপরে চাপিয়েছি। কাজেই আমাদের যতই বিভেদ থাকুক না কেন, আমরা কিন্তু এই যে স্বপরিচালিত মানুষজন, ফ্রি অ্যান্ড রেশনাল পার্সনস, নিজেদের উপরে এই যে জাস্টিসের প্রিন্সিপাল আরোপ করে আমরা কিন্তু মোটামুটি ভাবে একটা ইগালিটারিয়ান সোসাইটির দিকে এগোতে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রলসের থিওরিতে আমরা দেখব যে দেখো, ইকোনমিক্স, পলিটিক্স, এথিক্স সব কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, বা একজন আরেকজনকে যেন জড়িয়ে ধরছে, কেমন? তাহলে এইখানে আমরা দেখছি যে মানে তাহলে আবার নতুন প্রিন্সিপালটাকে আরেকবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখি, তাহলে জাস্টিসের প্রিন্সিপালটা কারা চুজ করছে না, ফ্রি অ্যান্ড রেশনাল পার্সনস চুজ করছে, অ্যান্ড অ্যান ইনিশিয়াল পজিশন অফ ইকুয়ালিটিতে চুজ করছে। সেই ফ্রি অ্যান্ড রেশনাল পার্সন কি,
তারা অটোনোমাস এজেন্টস, এবং যে অব্লিগেশন গুলো তারা নিজের উপর চাপাচ্ছে সেগুলো হচ্ছে সেলফ ইম্পোজড। কেউ বাইরে থেকে তাদের এক করে দেওয়ার চেষ্টা করছে না, তারা নিজেরাই নিজেদের উপরে চাপাচ্ছে। সুতরাং আমরা বলবো যে যেহেতু আমরা এই যে জাস্টিসের প্রিন্সিপালটা নিজেরাই নিজেদের উপরে চাপাচ্ছি আমাদের রেশনাল থিঙ্কিং দ্বারা, এবং অটোনোমাস ইন্ডিভিজুয়াল, আমরা ফ্রি অটোনোমাস, আমরা আমাদের উপরে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, নিজেরাই নিজেদের উপরে চাপাচ্ছি, অর্থাৎ এটা আমাদের ঐচ্ছিক ব্যাপার, সম্পূর্ণ রেশনাল এবং ঐচ্ছিক, কাজেই এটা একেবারেই মরাল বলেই রলস মনে করছেন, মরাল আউট এন্ড আউট রলস বলবেন। তাহলে কান্ট এখানে, যেখানে কান্টের রেফারেন্স আমরা টানতে পারি যে অনেকটা যেন কান্সিয়ান মানে চিন্তা ভাবনা, হ্যাঁ রলস কান্টের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কান্ট কি বলবেন যে যে দ্যাট মানে এই যে জাস্টিসের প্রিন্সিপাল গুলো অ্যাকসেপ্টেবল হবে কাদের দ্বারা, অটোনোমাস এজেন্টস দ্বারা, হ্যাঁ, এবং মরাল অবলিগেশন গুলো কান্ট আমরা দেখেছি সেলফ ইম্পোজড, কারণ তুমি যদি রেশনাল হও, ফ্রি হও, তুমি মরাল হতে বাধ্য, কান্ট বলেছেন, কান্টের কথাটা একটু ভেবে দেখো। হ্যাঁ, তাহলে রলস কিন্তু এই কান্সিয়ান ওয়েতেই কিন্তু খানিকটা ইনফ্লুয়েন্সড হয়ে বলছেন এই যে পলিটিক্যাল মরাল এইগুলো মানে এই যে এইভাবে যে দেখাটা, এটা কিন্তু মানে এই কন্ট্রাক্টরিয়ান অ্যাপ্রোচটাকে জাস্টিফাই করছে। অর্থাৎ যে কোনো কন্ট্রাক্টই কিন্তু মরাল হয় না, জোর করে কেউ কাউকে দিয়ে কন্ট্রাক্টে সই করিয়ে নিল, কেউ ক্ষমতার খেলা দেখে, কেউ একটু উঁচু অবস্থানে আছে বলে। কিন্তু এইখানে রস দেখাচ্ছেন যে জাস্টিসের প্রিন্সিপালটা কিন্তু কি হচ্ছে না, আউট অ্যান্ড আউট মরাল, কারণ এইখানে কিন্তু সবাই সমান অবস্থায় থেকে এটাকে নিজেরা পছন্দ করেছে, নিজেরাই নিজেদের উপরে চাপিয়েছে এবং সহযোগিতার ভিত্তিতে তারা এগিয়ে যেতে চেয়েছে। সুতরাং এটা মরাল, এই যুক্তিতে এটা মরাল, সেলফ ইম্পোজড, সেই কারণে এটা মরাল, অটোনোমাস পার্সন নিজের উপরে এটা চাপিয়েছে। এই প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ আসে যে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচের সঙ্গে রলসের যে এই যে তত্ত্বটা, এটার একটা আমরা অমিল দেখতে পাবো। কি দেখতে পাবো? যে ইউটিলিটেরিয়ান তত্ত্বতে আমরা, প্রথম কথা, ইউটিলিটেরিয়ান তত্ত্বতে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম পরিমাণ যে গুডটার কথা বলা হচ্ছে, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, আমরা বলি হ্যাপিনেস বলি, কল্যাণ বলি, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ পিপলকে ছেড়ে দিয়ে বাকি যারা রইলো তাদের কথা তো এখানে ভাবা হলো না, তাহলে তারা কি মরাল এজেন্ট? সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে রলসের থিওরি কিন্তু ইউটিলিটারিয়ান থিওরি থেকে এগিয়ে থাকছে এবং একটু বেশি মরাল বলেই আমাদের মনে হবে। কেননা প্রিন্সিপালস গুলো, জাস্টিসের প্রিন্সিপালস গুলো কারা চয়েস করছে? গ্রেটেস্ট নাম্বার অফ পিপল না, এটা বাই ইচ পার্সন, ইচ ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে ইচ ইন্ডিভিজুয়ালের দ্বারা যেহেতু এটা চোজেন, তাহলে কেউই কিন্তু তার নিজের ইন্টারেস্টটাকে স্যাক্রিফাইস করবে না অন্যদের ইন্টারেস্ট প্রমোট করার জন্য। প্রত্যেকেই নিজের ইন্টারেস্ট দেখবে, সঙ্গে সঙ্গে সমঝোতা করবে, সমঝোতা করতে গিয়ে কিন্তু কেউ কি করবে না, যে নিজের ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করবে না। অর্থাৎ এটা স্বার্থপর নয়, আবার শহীদ হওয়াও নয়। এই একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা সুবিধে এই রলসের থিওরির, রলসের যে কন্ট্রাক্টরিয়ান অ্যাপ্রোচের ইউটিলিটেরিয়ান থিওরি থেকে, যে ইউটিলিটেরিয়ান থিওরিতে একটা ইম্পার্শিয়াল বেনাফোলেন্ট স্পেকটেটরের কথা একটা যেন আমরা কল্পনা করতে পারি বা ভাবতে হয় আমাদের। কেননা সে কিন্তু এই যে প্রতিটা মানুষের যে ডিজায়ার গুলোকে, হ্যাঁ, সেই ডিজায়ার গুলোকে একটা কোহেরেন্ট সিস্টেমে, যেটা যেন সবার পক্ষে ভালো হয়, সেটাতে আনার জন্য একজন ইম্পার্শিয়াল পার্সন, বেনাভোলেন্ট পার্সন, তার যেন একটা জরুরি, সেরকম একজন লোকের যেন অবস্থান জরুরি হয়ে ওঠে। মানে যিনি সেই ইম্পার্শিয়াল স্পেকটেটর কেমন হবেন? যে তিনি পারফেক্টলি রেশনাল হবেন, হ্যাঁ, তিনি একবারে মানে পুরোপুরি আইডেন্টিফাই করতে পারে যে ডিজায়ার গুলো
প্রত্যেকের তার ইচ্ছেটা কি, তাদের এক্সপিরিয়েন্স করতে পারবে যে কিভাবে সেগুলোকে মানে সেই ডিজায়ার গুলোর ইন্টেন্সিটি কিরকম, সেগুলোকে কিভাবে একটা কোহেরেন্ট সিস্টেমে আনা যায়। হ্যাঁ, এইগুলো করার একটা দায়িত্ব নিয়ে একজনকে থাকতে হবে। তাহলে এগুলোর মধ্যে কোনটা বেশি মান্যতা পাবে, কোনটা কম পাবে, এবং এই সবগুলিকে নিয়ে এই যে তুল্যমূল্য বিচার করে গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল তাকে ডিসাইড করতে হবে। হ্যাঁ, তার মানে তারপরে যে আইডিয়াল লেজিসলেটর সেটাকে মানে কি করবে, যে সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রলস দেখাচ্ছেন যে এই যে মানে এখানে যে একজনের চয়েস, একজন মানে প্রিন্সিপাল অফ চয়েসটা, হ্যাঁ, মানে যে একজন মানুষের প্রিন্সিপাল অফ চয়েসটা জাস্ট এক্সটেন্ডেড হয়েছে সোসাইটিতে। হ্যাঁ, সোশ্যাল কোঅপারেশনের নামে, যে আমারটা আমার আছে, তোমার আছে, তার আছে, সবগুলোকে নিয়ে সেগুলোকে তুল্যমূল্য বিচার করে একটা সমঝোতার জায়গায় আনা হচ্ছে। অর্থাৎ আমি যেন আমার জায়গাটাকে সমাজে মানে বুঝে শুনে সেটাকে এক্সটেন্ডেড হচ্ছে, যে কত দূর করা যায়। হ্যাঁ, একজন মানে ইম্পার্শিয়াল একজনের অবস্থান থাকছে। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু এই ধরনের কিন্তু কন্ট্রাক্ট রলসের কন্ট্রাক্টারিয়ান থিওরিতে হচ্ছে না। রলসের কন্ট্রাক্ট মানে কি, যে কন্ট্রাক্ট বললেই প্লুরালিটি, কন্ট্রাক্ট হচ্ছে এখানে এক্সটেনশন হচ্ছে, এটাকে কন্ট্রাক্ট বলা হয় না, এটাকে বলা হচ্ছে ইউটিলিটারিয়ান থিওরিতে যে মানে প্রত্যেকের পার্টিকুলার ডিজায়ার গুলো এক্সটেন্ডেড হচ্ছে সোসাইটিতে, হ্যাঁ, তুল্যমূল্য বিচার করে। কিন্তু কন্ট্রাক্ট বললেই হয় যে প্লুরালিটি, সবার অবস্থানটাই এখানে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবস্থানটাই এখানে স্বীকৃত। আর কি হচ্ছে যে যে কন্ডিশন গুলো, হ্যাঁ, যে মানে যে কন্ডিশন গুলো এখানে দেয়া হচ্ছে, যে যেটা আমাদের যে সামাজিক জীবনে যে অ্যাডভান্টেজ গুলো আমরা নেব, কিভাবে আমাদের পরস্পরের সম্পর্কের শর্ত নির্ধারিত হবে, সেগুলো কিন্তু আমরা নিজেরাই ঠিক করে নিচ্ছি। এটা কিন্তু বাইরে থেকে কেউ কিন্তু তুল্যমূল্য বিচার করে আমার ডিজায়ারটাকে এক্সটেন্ড করে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় পৌঁছে দিচ্ছে এমন নয়। আমরা নিজেরা প্রত্যেকটা মানুষ এটাকে একসাথে যেন কোঅপারেটিভ ওয়েতে নিজেরাই নিজেদের উপরে চাপাচ্ছি। অর্থাৎ এখানে একটা খুব অটোনমির জায়গা তিনি স্বীকার করছেন। এইটা গেল আমাদের জাস্টিস সম্পর্কে রলসের বেসিক কনসেপশন। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট জায়গা, পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে যে মানে ওই দুটো প্রিন্সিপাল জাস্টিসের, সেই প্রিন্সিপাল দুটো আমরা এবার আলোচনা করব। ওই যে জাস্টিসের বেসিক প্রিন্সিপাল, যেটা ছাড়া আমাদের এগোতে পারবো না। হ্যাঁ, সেখানে বলছে একটা প্রভিশনাল ফর্মে টু প্রিন্সিপালস অফ জাস্টিসের কথা বলছেন, যে which would be chosen in an initial position of equality। কি সেই প্রিন্সিপাল গুলো? দুটো প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে আমরা বলতে পারি যে ইকুয়ালিটি লিবার্টি, আর একটা ডিফারেন্স প্রিন্সিপাল। এই দুটো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রিন্সিপালে কি বলা হচ্ছে? ইচ পারসন is to have an equal right to the most extensive basic liberty compatible with the similar liberty for others। অর্থাৎ যে প্রত্যেকটা মানুষের কিন্তু যে একবারে ভিত্তি রূপ যে লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা, বেসিক মৌলিক যে ব্যক্তি স্বাধীনতা, যতদূর সম্ভব সেটা থাকবে। সেই মৌলিক যে স্বাধীনতায় প্রত্যেকের সমান অধিকার থাকবে, কম্প্যাটেবল উইথ দ্য সিমিলার লিবার্টি ফর আদার্স, যে অন্যদের ক্ষেত্রে একই রকম যে স্বাধীনতা তার সঙ্গে সামঞ্জস্য রেখে। কেমন? অর্থাৎ প্রতিটি পার্সনের যে প্রতিটি ব্যক্তির যে মৌলিক স্বাধীনতা বলতে যা বোঝায়, তার সর্বোচ্চ স্বাধীনতা সে পাবে, একই ধরনের স্বাধীনতা অন্যদের ক্ষেত্রেও সে একই ধরনের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্য। কেমন? দ্বিতীয় প্রিন্সিপালটা কি?
social and economic inequalities are to be arranged so that they are both reasonably expected to be to everyone's advantage. 2. Attached to position and offices open to all. প্রথম যে প্রিন্সিপালটাকে আমরা দেখলাম যে ইকুয়ালিটির কথা বলছে জোর করে, দ্বিতীয় যে প্রিন্সিপালটা সেটা ইনইকুয়ালিটির কথা বলছে। কিন্তু এই ইনইকুয়ালিটি কিন্তু নট ফর ইনইকুয়ালিটির সেক, ইট ইজ আ কাইন্ড অফ ইনইকুয়ালিটি ফর দ্য সেক অফ ইকুয়ালিটি। অর্থাৎ দ্বিতীয় প্রিন্সিপালে যে আমরা বলবো যে অসমতার কথা বলছেন, সেটা কিন্তু অসমতার জন্যই তিনি অসমতা করছেন তা নয়, তিনি অসাম্য দূর করার জন্য অসমতার কথা বলছেন। কেমন? এখন আমরা এবার এই প্রিন্সিপাল দুটোর ভেতরে তাহলে ঢুকলে তাদের স্বভাবটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে এই যে দুটো প্রিন্সিপাল, এই দুটো প্রিন্সিপাল হচ্ছে সমাজের বেসিক স্ট্রাকচার তৈরি করবে, ভিত্তি স্বরূপ সমাজে। তাহলে তারাই কি করবে, যে আমাদের আর ডিউটি রেসপন্সিবিলিটি যেগুলো আমরা আগে আলোচনা করলাম সেইগুলো নিয়ন্ত্রণ করবে। আমরা কে কত সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা সুবিধা পাবো সেটাও ঠিক করে দেবে। তাহলে এই যে দুটো প্রিন্সিপাল ফরমেশন হলো, যে এখানে তিনি দেখাচ্ছেন যে এই দুটো প্রিন্সিপাল থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচার গুলো আমাদের কি করা যাবে, দুটো ডিস্টিংক্ট পার্টে মানে বিভক্ত আছে। প্রথমটা কি, যে প্রথম প্রিন্সিপালটা এক দলের উপরে অ্যাপ্লাইড হবে, দ্বিতীয়টা আরেক দলের উপরে। দুটো যে প্রিন্সিপালের কথা বলছেন, দুটো প্রিন্সিপাল থেকে এটাই রিফ্লেক্টেড হচ্ছে যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের মধ্যে দুটো আলাদা আলাদা পার্ট রয়েছে, এবং এই যে দুটো প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল একটা পার্টের জন্য বলা হচ্ছে, আরেকটা প্রিন্সিপাল আরেকটা পার্টের জন্য বলা হচ্ছে। তাহলে একটা দিক আমাদের সোশ্যাল সিস্টেমের কি বলছে, যে আমাদের ইকুয়াল লিবার্টিটাকে সিকিউর করতে চাইছে, যে আমাদের সবার সমান স্বাধীনতা থাকবে। আরেকটা পার্ট কি করছে এই প্রিন্সিপালের, যে সেটা দেখাচ্ছে যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস এর কথা বলছে। কেন এই ইনইকুয়ালিটিস? তাহলে কি বলবো, যে এই ইনইকুয়ালিটিস গুলো নিশ্চয়ই কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই রলস এই ইনইকুয়ালিটির কথা বলেছিলেন, ইকুয়ালিটি গুলোকে বিশেষ উদ্দেশ্য নিয়ে ইনইকুয়ালিটির কথা বলেছিলেন, এবং তিনি যখন ইকুয়ালিটির পূজারী তখন নিশ্চয়ই ইনইকুয়ালিটি গুলো দরকার আছে ইকুয়ালিটি আনার জন্য। এখন এই যে আমি প্রথম প্রিন্সিপালে বললাম বেসিক লিবার্টি, যেমন পলিটিক্যাল বেসিক লিবার্টি গুলো রলস মেনশন করেছেন, যে পলিটিক্যাল লিবার্টি কিরকম, রাইট টু ভোট, আমি কোনো পাবলিক অফিসের জন্য এলিজিবল হলাম, আমি নিজের যোগ্যতা অর্জন করলাম কোনো কাজকর্ম করব বলে, হ্যাঁ, আমার বাক স্বাধীনতা রয়েছে, আমার জমায়েত করার স্বাধীনতা হয়েছে, আমার বিবেকের স্বাধীনতা রয়েছে, আমি আমার বিবেক যা বলবে সেটা করতে পারি, আমি চিন্তা করব স্বাধীনভাবে, আমার পার্সোনাল প্রপার্টি রাখার স্বাধীনতা রয়েছে, আমাকে হঠাৎ করে কেউ অ্যারেস্ট করলো বা আমার সম্পত্তি কেড়ে নিল, সেখানে প্রতিবাদ করবার আমার স্বাধীনতা রয়েছে। তার মানে এইখানে উনি বলছেন যে প্রথম প্রিন্সিপালের দ্বারা, যে এই যে লিবার্টি, এই লিবার্টিগুলোর উনি উদাহরণ দিলেন যে সবার ক্ষেত্রে কিন্তু সমভাবে প্রযোজ্য, কারণ মানে একটা জাস্ট সোসাইটি হতে গেলে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু ইকুয়াল রাইট দরকার আছে। তাহলে এই যে বেসিক লিবার্টির জায়গায় প্রতিটা মানুষ যতটা সম্ভব বেসিক লিবার্টি পাবে, অন্যদের সেই রূপ যে লিবার্টি তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। এখন
উনি সেকেন্ড প্রিন্সিপালে উনি আবার কি কথা বলছেন তাহলে দেখি। সেকেন্ড প্রিন্সিপালের মূল বক্তব্যটা এটাই যে ওয়েলথ অ্যান্ড ইনকাম নিড নট বি ইকুয়াল। অর্থাৎ এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যালিস্টরা কি চায়, যে মোটামুটি ভাবে একটা সাম্য চায়, অর্থনৈতিক সাম্য চায়। হ্যাঁ, রলস কিন্তু সেই অর্থে সোশ্যালিস্ট নন, রলস কিন্তু কি বলবো যে লিবারালিজমের পূজক। হ্যাঁ, তিনি ইকুয়ালিটির কথা বললেও সেটা কিন্তু সোশ্যালিজমের যেরকম ইকুয়ালিটি, অর্থনৈতিক সাম্য, হ্যাঁ, বন্টনের মানে একটা কেন্দ্রীয় বন্টন, এই ধরনের সোশ্যালিজমের যে বেসিক জায়গাগুলো সেইগুলো কিন্তু তিনি সমর্থন করছেন না। ইকুয়ালিটি তিনি চাইছেন, ইকোনমিক পলিটিক্স সবই চাইছেন, কিন্তু সেই ইকুয়ালিটিটা কিন্তু সোশ্যালিস্ট ইকুয়ালিটি নয়। হ্যাঁ, রলস হচ্ছে মানে ডেমোক্রেটিক ইকুয়ালিটিকে তিনি সমর্থন করছেন, নট সোশ্যালিস্ট ইকুয়ালিটি। এটা মাথায় রাখতে হবে। তাহলে সেই মত অনুসারে তিনি কি বলছেন যে আমাদের ওয়েলথ ইনকাম সব কি ইকুয়াল হতে হবে এমন নয়। কিন্তু এই যে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা যেন সকলের পক্ষে ভালো হয়, কল্যাণকর হয়। কেমন যে ইকুয়াল করে দিতে হবে তাহলেই সব হয়ে যাবে তা নয়। তিনি মনে করছেন যে না, এটা নাও হতে পারে, কিন্তু এই ইনইকুয়ালিটিটা যেন সকলের জনক হয়, অমঙ্গলজনক না হয়। এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই যে পজিশন, অথরিটি, অফিসেস, এগুলো কিন্তু সকলের কাছে সমানভাবে অ্যাক্সেসেবল হয়, যে ধনী দরিদ্র তুমি এই চাকরি পাবে না, ওই চাকরি পাবে না, না, তিনি তো লিবারাল, সবাই পাবে, সবার লিবার্টি আছে, সবাই ইকুয়ালিটির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বলছেন যে ইকুয়াল তাদের অ্যাক্সেস থাকবে, সবকিছুতে ইকুয়াল অ্যাক্সেস থাকবে। তাহলে মানে এখানে কিন্তু এই যে দুটো প্রিন্সিপালের কথা উনি বলছেন, একটা হচ্ছে ইকুয়ালিটির আর একটা ডিফারেন্স প্রিন্সিপাল, তাহলে কোনটাকে আগে আমরা রাখবো, কোনটাকে পরে? অবশ্যই আমরা প্রথম প্রিন্সিপালটাকে আগে রাখবো, ইকুয়ালিটির প্রিন্সিপাল। তার কাছে ইকুয়ালিটি এবং লিবার্টি, হ্যাঁ, লিবার্টিটা হবে ইকুয়ালিটির ভিত্তিতে। ইকুয়ালিটির ভিত্তিক যে লিবার্টি, সেটাকে আমরা প্রথমে রাখবো, এবং সেকেন্ডটাকে আমরা তার দ্বিতীয়টাকে ওই দ্বিতীয় জায়গাটাতেই রাখবো। কেউ মানে প্রথমটাকে ধরেই দ্বিতীয়টার অর্থ বুঝতে হবে আমাদের, এই অর্থেই বললাম। তাহলে এই যে ডিস্টিংশন অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম বা হায়ারার্কিজ, হ্যাঁ, এইগুলো যে থাকে, এইটা কিন্তু সবসময় উনি বলছেন যে ইকুয়ালিটি মানে লিবার্টি, মানে ইকুয়ালিটি, লিবার্টি এবং অপরচুনিটি, এগুলোর সঙ্গে কনসিস্টেন্ট হবে। যে হ্যাঁ, একজনের বেশি আছে, একজনের কম আছে, একজন উঁচু পদে চাকরি করে, একজন চাকরি করে, এটাকে তিনি নিন্দে করছেন না, কিন্তু এটার ভিত্তিতে যখন মানুষের স্বাধীনতা, মানুষের সুযোগ, মানুষের মানে যা যা তার বেসিক যে লিবার্টির জায়গাগুলো, সেগুলো যদি সে বঞ্চিত হয়, তাহলে কিন্তু তিনি সেটাকে মানবেন না, বা প্রিন্সিপাল অফ জাস্টিস সেটাকে মানবে না। অর্থাৎ দুটো কথা বলা হচ্ছে যে আমাদের ইনইকুয়ালিটি থাকবে, কিন্তু ইনইকুয়ালিটিটা ততদূর পর্যন্ত মেনে নেওয়া যাবে যতদূর পর্যন্ত সেটা সকলের পক্ষে কল্যাণকর হয়, এবং কি না হয়, যে মানুষের বেসিক লিবার্টির বিরোধী না হয়, কল্যাণকর হয় এবং বেসিক লিবার্টির সম সুযোগ লাভ ইত্যাদির বিরোধী না হয়। লিবার্টি গুলো আমরা আলোচনা করেছি আমরা। তাহলে এখানে আমরা দেখছি যে মানে এখানে আমরা বলবো যে একটা মোর জেনারেল কনসেপশন অফ জাস্টিস, সেটা থেকে এটা বেরোচ্ছে। হ্যাঁ, সেটা কি, যে অল সোশ্যাল ভ্যালুস, লিবার্টি অ্যান্ড অপরচুনিটি, ইনকাম, ওয়েলথ, আর আমাদের যে সেলফ রেসপেক্টের বেসিক্স যেগুলো, হ্যাঁ, সেগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউটেড হবে ইকুয়ালি, যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি ঘটে, সেটা কেবলমাত্র প্রত্যেকের পক্ষে কল্যাণকর, এই শর্তেই সেটা হবে। ইনইকুয়ালিটিকে ততক্ষণ পর্যন্তই সমর্থন করা যাবে যতক্ষণ পর্যন্ত তা প্রতিটি মানুষের পক্ষে কল্যাণকর হবে। আদারওয়াইজ সমস্ত
লিবার্টি, অপরচুনিটি, ইনকাম, ওয়েলথ, সোশ্যাল রেসপেক্ট সবই কিন্তু তিনি একটা ইকুয়ালিটির কথা বলছে। তাহলে ইনজাস্টিস কি তার মতে? ইনজাস্টিস হচ্ছে সিম্পল ইনইকুয়ালিটি দ্যাট আর নট টু দ্য বেনিফিট অফ অল। তাহলে ইনজাস্টিস বলতে তিনি সেটাকেই বোঝাচ্ছেন যে সিম্পল ইনইকুয়ালিটি, ইকুয়ালিটির জন্য ইনইকুয়ালিটি নয়, বা মানুষের বেসিক লিবার্টির ক্ষেত্রে যেটা কোনো বাধা দেয় না, এরকম ইনইকুয়ালিটি নয়। এরকম ইনইকুয়ালিটি নয় যে ইনইকুয়ালিটিটা থাকার জন্য সকলের কল্যাণ হচ্ছে, এটা ইনইকুয়ালিটি স্রেফ নিজেই ইনইকুয়ালিটি, সেটাই হচ্ছে ইনজাস্টিস। আচ্ছা, তাহলে এই যে তাহলে এখানে আমরা কি বলবো না, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই যে মানে আমরা প্রায়োরিটির কথাটা ম্যাটার, মানে আমরা কি বলবো যে মানে প্রথমে তিনি প্রায়োরিটির ভিত্তিতে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছেন, যে প্রায়োরিটি হিসেবে তিনি কোনটাকে দেখাচ্ছেন, তিনি এই ইকুয়াল লিবার্টির জায়গাটাই তার কাছে প্রায়োরিটি, ইকুয়াল লিবার্টি। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রিন্সিপালে আমরা লিবার্টির জায়গাটা পেয়েছি, সেকেন্ড প্রিন্সিপালে আমরা ডিফারেন্স প্রিন্সিপালের দ্বারা কিছু ইনইকুয়ালিটির কথা পেয়েছি, কিন্তু সেই ইনইকুয়ালিটিটা রলস মেনে নিচ্ছেন, এই রলস দেখাচ্ছেন যে সেই ইনইকুয়ালিটিটা আমার দরকার, যেহেতু সেই ইনইকুয়ালিটি সকলে বেনিফিটেড হয়, এবং যে সেই ইনইকুয়ালিটিটা কিন্তু ওই যে বেসিক লিবার্টি বা ইকুয়াল লিবার্টি সেটার বিরোধী না হয়, অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপালের বিরোধী না হয়। সেকেন্ড প্রিন্সিপালে আমরা যে ইনইকুয়ালিটির কথা বলছি বা আমরা যে ডিফারেন্স প্রিন্সিপালের কথা বলছি, সেটা কিন্তু ফার্স্ট প্রিন্সিপালের সঙ্গে সাযুজ্য রক্ষা করেই তাকে এগোতে হবে, তা না হলে সেটা ইনজাস্টিস হয়ে যাবে। তাহলে আমরা এবার সেকেন্ড প্রিন্সিপালটাকে একটু ভালো করে দেখি। সেকেন্ড প্রিন্সিপালে কি বলা হচ্ছে? দ্য সেকেন্ড প্রিন্সিপাল কিসের উপর জোর দিচ্ছে? যে পারমিসিবল ইনইকুয়ালিটি ইন দ্য বেসিক স্ট্রাকচার, তার থেকে যাতে প্রত্যেকটা পার্সন বেনিফিটেড হয়, অর্থাৎ ইনইকুয়ালিটিটাকে তিনি একটা পারমিসিবল লেভেলে রেখে দেখাতে চাইছেন যে এটা দরকার, এটার হলে প্রত্যেকে বেনিফিটেড হবে। তাহলে এখানে একটা স্পেশাল নভেলটি এনে দিয়েছে, এই মানে রলসের থিওরিটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে এই সেকেন্ড প্রিন্সিপালটা। এ কি করছে? এ গ্যারেন্টি দিচ্ছে যে মানে ইনইকুয়ালিটি, এটা এ বলছে যে ইনইকুয়ালিটি আনজাস্টিফাইড, কিন্তু এটার দ্বারা যদি প্রত্যেকটা পার্সন বেনিফিটেড হয় তাহলে সেটা জাস্টিফাইড। রলস পয়েন্ট আউট করে দেখাচ্ছেন যে সেকেন্ড প্রিন্সিপালে আমরা দেখছি যে দুটো ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো আমাদের প্রথমে একটু অ্যাম্বিগুয়াস লাগতে পারে, যে এভরিওয়ানস অ্যাডভান্টেজ, ওপেন টু অল। এই দুটোর মানে যখন আমরা বার করব রলসের কথা অনুযায়ী, তখন আমরা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে মানে ফার্স্ট প্রিন্সিপালে কি হচ্ছে? ইকুয়াল লিবার্টি, ইকুয়াল লিবার্টি অ্যাসিউড হচ্ছে, এটা পুরোপুরি ফার্স্ট প্রিন্সিপাল যে সবাই সমান, সবাই স্বাধীনতা পাবে, লিবার্টির ক্ষেত্রে সবাই থাকবে। কিন্তু এইখানে সেকেন্ড প্রিন্সিপালে আমরা দেখছি যে ডিফারেন্সের কথা বলছে, ডিফারেন্স প্রিন্সিপাল বলছেন যে ইনইকুয়ালিটিটা তখনই পর্যন্ত পারমিসিবল হবে যখন সেটা বলে দুটো ফ্রেজ দিয়েছেন, ইকুয়ালি ওপেন অ্যান্ড এভরিওয়ানস অ্যাডভান্টেজ। ইকুয়ালি ওপেন মানে কি? সবার কাছে খোলা থাকবে, এভরিওয়ানস অ্যাডভান্টেজ মানে সকলের পক্ষে কল্যাণকর হবে, ভালো হবে, সুবিধাজনক হবে। তাহলে এই ইকুয়ালি ওপেন আর এভরিওয়ান অ্যাডভান্টেজ, এই দুটো ফ্রেজে কিন্তু নানাভাবে তর্জমা হতে পারে। রলস যে তর্জমাটা গ্রহণ করবেন, রলস দেখাবেন যে কেবলমাত্র এই তর্জমা দুটি গ্রহণ করলেই কিন্তু সেই যে ডিফারেন্স, সেই যে ইনইকুয়ালিটিটা জাস্টিফাইড হবে, আদারওয়াইজ নট। সেখানে কি বলা হচ্ছে যে আমরা দেখছি ইকুয়ালি ওপেন বলতে আমরা দুটো মানে পাই। হ্যাঁ, যে সেকেন্ড প্রিন্সিপালে দেখো আমরা বলছি দুটো ফ্রেজ ব্যবহার করেছি, ইকুয়ালি ওপেন আর এভরিওয়ানস অ্যাডভান্টেজ। অর্থাৎ ইনইকুয়ালিটিটা তখনই পারমিসিবল যদি ইকুয়ালি ওপেন হয় এবং এভরিওয়ানস।
এখন ইকুয়ালি ওপেন আর এভরিওয়ান অ্যাডভান্টেজ শব্দটাকে কিভাবে গ্রহণ করব তার উপরে কিন্তু ওই ইনইকুয়ালিটি জাস্ট না আনজাস্ট নির্ভর করছে। তাহলে ইকুয়ালি ওপেন বলতে একটা হতে পারে যে ইকুয়ালি ওপেন অ্যাজ ক্যারিয়ার্স ওপেন টু ইকুয়ালিটি অ্যাজ ক্যারিয়ার্স ওপেন টু ট্যালেন্টস, যে যাদের প্রতিভাধর ব্যক্তি তাদের কাছে সমানভাবে খোলা থাকবে, যে ওরা সবাই সমান প্রতিভাধর, তাদের কাছে কিন্তু ইকুয়ালি ওপেন করে দাও, একজনকে বঞ্চিত করো না, একজনকে এ করো না। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা তর্জমা হতে পারে ইকুয়ালিটি অ্যাজ ইকুয়ালিটি অফ ফেয়ার অপরচুনিটি, যে ইকুয়ালিটিটা ন্যায্য সুযোগ পাওয়ার সাম্য। তাহলে ইকুয়ালিটি দুটো তর্জমা হতে পারে, একটা প্রতিভাধর ব্যক্তিদের যে জীবিকা সেক্ষেত্রে সাম্য, প্রতিভাধর ব্যক্তিদের ক্ষেত্রে একটা সমানভাবে সেটা খোলা আছে, আরেকটা হচ্ছে যে ন্যায্য সুযোগ পাওয়ার সাম্য। রলস এখানে কিন্তু দ্বিতীয়টা গ্রহণ করবেন, দ্বিতীয় তর্জমাটা গ্রহণ করবেন, কারণ উনি মনে করছেন প্রতিভা ব্যাপারটাও কিন্তু আমার অর্জিত নয়, প্রতিভা ব্যাপারটাও কিন্তু আমি পূর্বপুরুষের সূত্রে পাই এবং যেটার উপরে আমার কোনো হাত নেই, এবং এটা একটা ইনজাস্টিস যে আমার পূর্বপুরুষরা তার যে ট্যালেন্টকে কাজে লাগিয়েছে এবং আমার মধ্যে সঞ্চারিত হয়েছে, যেটা আমি অর্জন করিনি, তার বদলে আমার কাছে আমি কোনো কিছু অ্যাডভান্টেজ সমাজে পেয়ে যাব। বরং তিনি বলছেন অনেকেরই কিন্তু স্টার্টিং পয়েন্টটা অনেক পিছনে হয়। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টে সবাইকে সমানভাবে এক জায়গায় নিয়ে এসে তবে দৌড়টা শুরু করা উচিত। কেউ আগে থেকেই স্টার্টিং পয়েন্টে পিছিয়ে আছে, কেউ এগিয়ে আছে, এই অবস্থায় যদি আমি দৌড়টা শুরু করি, যারা পিছিয়ে আছে তারা পিছিয়েই থাকবে। সেই জন্য প্রত্যেককেই সম সুযোগ দিয়ে একটা সম স্টার্টিং পয়েন্টে, একই স্টার্টিং পয়েন্টে রলস আনতে চাইছেন, এবং সেটাই হচ্ছে ন্যায্য সুযোগ পাওয়ার সাম্য। এবার এভরিওয়ানস অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়? সকলের পক্ষে অ্যাডভান্টেজ। এখানে এই সকলের পক্ষে সুবিধাজনক, প্রত্যেকের পক্ষে সুবিধাজনক, এটা বলতে গেলে আবার এর দুটো তর্জমা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল। প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি কি হয়, যে সেটা হচ্ছে দক্ষতা ভিত্তিক একটা নীতি, আরেকটা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল বা ভিন্নতা ভিত্তিক নীতি। প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি কি বলে না, প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সির আবার দুটো দিক আছে, একটা সিস্টেম অফ ন্যাচারাল লিবার্টি বা স্বাভাবিক প্রাকৃতিক স্বাধীনতা, আরেকটা হচ্ছে লিবারাল ইকুয়ালিটি বা উদারপন্থী সাম্য। এই দুটো ক্ষেত্রে যেটা হচ্ছে, সেই গল্পটা হচ্ছে এটাই যে 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 কাজটা আমার বেশি লাভজনক, বেশি আমার লাভ আনবে, আমার রিসোর্সকে সবচেয়ে বেশি মানে কাজে লাগাবে, আমি সেটাকেই গুরুত্ব দেব। যে কেউ এক্ষেত্রে প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সিতে আমি আরো একটু পরিষ্কারভাবে ব্যাপারটা বলছি, যে ন্যাচারাল লিবার্টি হচ্ছে প্রাকৃতিক স্বাভাবিক স্বাধীনতা। এরা কি মনে করছেন? এরা মনে করছেন যে আমাদের যে ক্যারিয়ার বা সবকিছু, সেটা এই যে আমাদের যে একটা প্রাকৃতিক ভাবেই সবার ক্ষেত্রে খুলে রাখা দরকার। এবং এই ক্ষেত্রে তারা জোর দিচ্ছেন যে হতে পারে যে কিছু মানুষ হয়তো এগিয়ে আছেন, মানে তার নেটিভ ট্যালেন্টের জন্য সোশ্যাল স্টার্টিং পয়েন্টে, এগুলো আমরা কিছু দেখব না। হ্যাঁ, যে বেসিক স্ট্রাকচার কি হচ্ছে, যে মানে আমাদের যে যারা হচ্ছে যে কম্পিট করতে চায়, যারা লড়ে নিতে চায়, হ্যাঁ, তাদেরই সুযোগগুলো দেওয়া উচিত, এবং এই তাদের হচ্ছে পুরো লিগ্যাল অ্যাক্সেস থাকবে তাদের ক্যারিয়ারের। এবং এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন মানে কি, যে যারা এরকম লড়ে খেতে চাইবে বা লড়ে খেতে সক্ষম, তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া, যাতে এটা ঠিকঠাক প্রাকৃতিক রিসোর্সের ঠিকঠাক ইউজ হয়। এখন এই লড়ে খেতে যাওয়ার ক্ষেত্রে কেউ হয়তো ট্যালেন্টের দিক দিয়ে এগিয়ে আছে, বা তার সোশ্যাল স্টার্টিং পয়েন্ট, সে হয়তো আগে থেকেই সমাজে একটা উচ্চ জায়গাতে সে অবস্থান করছে, এইরকম ভাবে সে এগিয়ে থাকতেই পারে, কিন্তু সেগুলো সে থাকতেই
পারে তো করে খাবে, এইরকম আর কি একটা ভিউ এফিসিয়েন্সি। আরেকটা প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি যেটা আমরা বলছি যে লিবারাল ইকুয়ালিটি, এরা কিন্তু এটাতে রাজি নয় যে কেউ সামাজিক দিক দিয়ে এগিয়ে আছে তাকে মানে সেইটা হচ্ছে তার অ্যাডভান্টেজ হয়ে যাক, এটা তারা চাইবে না। তারা চাইবে যে সামাজিক দিক দিয়ে যেন তারা একটু ভালো সুযোগ সুবিধে পায়, এগোতে পারে। হ্যাঁ, এটা তারা দেবে এবং তাদের মধ্যে যারা এফিশিয়েন্ট তাদের তারা প্রমোট করবে। কিন্তু এই জায়গাতে কিন্তু রলস বলতে চাইছেন যে হ্যাঁ, তোমরা তো সামাজিক দিক দিয়ে যারা এগিয়ে আছে তাদের তারা যাতে বিশেষভাবে অ্যাডভান্টেজ না পায় সেই জন্য তোমরা সোশ্যাল স্টার্টিং পয়েন্টটাকে একরূপ রাখতে চাইছো, বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তোমরা লিবারাল ইকুয়ালিটি চাইছো ঠিকই, কিন্তু দেখো যে যার মধ্যে ট্যালেন্ট আছে, তোমরা তো ট্যালেন্টটা নিয়ে, নেটিভ ট্যালেন্টটাকে নিয়ে প্রশ্ন করোনি। এই নেটিভ ট্যালেন্টটাও কিন্তু মানুষ অ্যাকোয়ার করেনি, এটা তার মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কাজেই আমি সোশ্যাল স্টার্টিং পয়েন্টটাকেও যেরকম ওটার কথাও যেমন ভাববো, এই ন্যাচারাল ট্যালেন্টটার কথাও ভাববো যে এই দুটো ফ্যাক্টর নিয়ে কেউ যেন বিশেষ অ্যাডভান্টেজ না পায়। কেমন? এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সিকে রিজেক্ট করবার মানে রলসের যুক্তি। এখন সেক্ষেত্রে তিনি এখানে এই প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি বলতে গিয়ে খুব আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছে, এটা তো আমাকে বলতেই হবে যে কেন হচ্ছেন প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি, যেটা আমি বললাম সেটাই বলছি যে এইটা প্রিন্সিপাল এফিসিয়েন্সিটা ভি প্যারেটো মানে মানে তার কথাটা এখানে আসছে এবং রলসের বইতেও আছে যে এই যে ভি প্যারেটো, যিনি ইটালিয়ান ইকোনমিস্ট ছিলেন একজন, ভিলফ্রেডো প্যারেটো, মানে উনি অনেক পুরনো, 1848 থেকে 1923, যে তিনি একজন হচ্ছে ওই ডিস্ট্রিবিউটিভ এফিসিয়েন্সি যেটাকে বলে, যে বন্টনের ক্ষেত্রে কত এফিসিয়েন্সি আনা যায়, সেই ক্ষেত্রে তার এই ওয়েলফেয়ার ইকোনমিক্সে তার এই তত্ত্বটা ছিল। এবং এই প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সিটাকে আবার মানে প্রিন্সিপাল অফ অপটিম্যালিটিও বলা হয়, মানে অপটিমাল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। কেমন? এবং এই প্রিন্সিপাল অফ অপটিম্যালিটির আবার আমরা বলতে পারি যে স্ট্রং সেন্স, উইক সেন্স আছে, যে ক্ষেত্রে মানে এখানে বলা হচ্ছে যে আমার একটা সিচুয়েশনটা যদি চেঞ্জ করতে হয়, ভালোর দিকে চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে হতে পারে যে কিছু মানুষকে বেশি দিয়ে অন্য মানুষ মানে কিছু মানুষকে বেশি না দিয়ে হয়তো পারা যাচ্ছে না, তাতে কিছু মানুষের খারাপ হচ্ছে বা খারাপ হচ্ছে না, অন্তত তারা বিশেষ কিছু পাচ্ছে না। স্ট্রং সেন্সে খারাপ হচ্ছে, উইক সেন্সে বলবো যে খুব বেটার অফ হচ্ছে না কিছু, তা সত্ত্বেও কিছু মানুষকে বেশি দেওয়া উচিত, কারণ তাদের যদি আমি বেশি দিই তারা এফিশিয়েন্ট, তাতে আমার রিসোর্স গুলোর একটা অপটিমাল ইউজ হবে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ অপটিম্যালিটি। এটা মানে বোঝাতে গেলে যেমন ধরো আমার একটা গাড়ি আছে, গাড়িটা পড়ে আছে, গাড়িটা আমি বিক্রি করতে চাই, আমি যতটা দাম চাইছি আরেকজন যার কাছে বিক্রি করতে চাইছি সে ততটা দাম দিতে চাইছে না, দুজন সমঝোতা হলো, তাতে কি হলো, আমার গাড়িটা পড়েছিল তার থেকে সিচুয়েশনটা একটু উন্নত হলো। হ্যাঁ, এরকম মানে এটা আমি ভেতরে ঢুকতে যাচ্ছি না, এখানে প্রিন্সিপাল অফ অপটিম্যালিটিটাকে রলস এখানে রিজেক্ট করছেন এবং বলছেন যে মানে এটা ওই মানে মানে প্রাইস থিওরি অফ সোশ্যাল চয়েসে এটা কাজ করেছে এই থিওরিটা, যে এফিসিয়েন্সির যে ব্যাপারটা সেটা মানুষের যে সোশ্যাল অবস্থান এবং ন্যাচারাল ট্যালেন্ট দুটোকে ভিত্তি করেই হতে পারে, যে কিন্তু যারা হচ্ছে প্রিন্সিপাল মানে ন্যাচারাল লিবার্টিটাকে যারা আশকারা দেন তারা এইগুলোকে নিয়ে মাথা ঘামাবেন না, দিয়ে দেবেন। আর যারা হচ্ছে লিবারাল ইকুয়ালিটির পৃষ্ঠপোষক তারা বলবে না না স্টার্টিং পয়েন্টটাতে এক করতে হবে কিন্তু তারা ওই নেটিভ ট্যালেন্টটাকে নিয়ে মাথা ঘামাচ্ছে না, যে সেটাও কিন্তু ডেভেলপ করার জন্য তার একটা ঠিকঠাক সোশ্যাল সিচুয়েশন দরকার এবং সেটার জন্য ব্যক্তির কোনো কৃতিত্ব নেই। রলস কি করছেন যে এই প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সিটাকে সেই জন্য রিজেক্ট করছেন। তাহলে আমরা চলে যাই ডিফারেন্স প্রিন্সিপালে। ডিফারেন্স প্রিন্সিপালেরও কিন্তু আবার দুটো তর্জমা আছে, একটা হচ্ছে ন্যাচারাল অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, আরেকটা হচ্ছে ডেমোক্রেটিক ইকুয়ালিটি বা গণতান্ত্রিক সাম্য। তাহলে ডিফারেন্স কিসের জন্য করব? ডিফারেন্সের জন্যই করব নাকি সাম্য আনার জন্য করব? আমরা দেখেছি যে আগে অভিজাতরা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন, তাদের আলাদা করে সুযোগ সুবিধা দেয়া হতো, রলস অবশ্যই সেটা মানবেন না।
তাকে মানলেন ডেমোক্রেটিক ইকুয়ালিটি বা গণতান্ত্রিক সাম্য। কেন সেটা মানলেন না? তিনি ইনইকুয়ালিটিটাকে ইনইকুয়ালিটির জন্যই মানেননি, তিনি কিসের জন্য মেনেছেন? একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক সাম্য আনার জন্য ইনইকুয়ালিটিটাকে পারমিসিবলে অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে দুটো এই যে সেকেন্ড প্রিন্সিপালটার আমরা ফর্মুলেশনটা আমাদের হয়ে গেল, যে সেকেন্ড প্রিন্সিপালে আমাদের কি বলা হয়েছিল, যে সেটাতে আমরা একটু থমকে গিয়েছিলাম, যে তিনি তো ইকুয়ালিটির কথা বলছেন, সোশ্যাল এন্ড ইকোনমিক ইনইকুয়ালিটিসটাকে তাহলে কিভাবে তাহলে অ্যারেঞ্জ করতে বলছেন? পারমিসিবল অ্যামাউন্ট, যে রিজনেবলি এক্সপেক্টেড টু বি এভরিওয়ানস অ্যাডভান্টেজ and attached to positions and offices open to all। তাহলে ওপেন টু অল মানে ইকুয়ালি সবার কাছে ওপেন থাকবে। তাহলে ওপেন টু অল বলতে ইকুয়ালি ওপেন মানে আমরা কখনোই এটা বুঝবো না যে প্রতিভাধর ব্যক্তির কাছে খোলা থাকবে। এটা হচ্ছে ইকুয়ালিটি, সেই রকমই ইকুয়ালিটি যেটা সবাইকে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থাটাও সেটা করে দেবে, সবাইকে এগিয়ে নিয়ে আসবে। আর এভরিওয়ানস অ্যাডভান্টেজ বলতে আমরা দুভাবে বুঝেছিলাম, প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি আর ডিফারেন্স প্রিন্সিপাল। তিনি প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি বা এফিসিয়েন্ট পার্সনদের যে সুবিধা করে দেওয়ার বিরোধী হলেন, তিনি ডিফারেন্স প্রিন্সিপালে গেলেন। ডিফারেন্স প্রিন্সিপালে গিয়ে তিনি কি বললেন না, সেখানে গিয়ে উনি বললেন যে না, ডিফারেন্সটা কিন্তু কোনো বিশেষ লোককে তার জন্মগত বা অন্য কারণে সুযোগ সুবিধা পাওয়া দেওয়ার জন্য নয়, এটা সবাইকে সমান জায়গায় আনার জন্য আমি এই ডিফারেন্স প্রিন্সিপালটা এই হলো। এখন তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন আমাদের তখন একটা প্রশ্ন জাগবে, ও তার মানে কি রলস যাদের নেই, যারা লিস্ট অ্যাডভান্টেজ তাদের জন্য, মানে তারা যাতে অ্যাডভান্টেজড হন সেই জন্য ইনইকুয়ালিটির কথা বলছেন? এই কথাই তো রলস বলে আসছেন। তাহলে কিন্তু আমাদের একটা কনফিউশন এখানে হলেও হতে পারে যে ও রলস তাহলে বুঝি যারা লিস্ট একবারে অ্যাডভান্টেজড, যাদের জন্য ইনইকুয়ালিটির কথা বলছেন, সেই তাদের বোধহয় বেশি বেশি কিছু দিয়ে দিতে বলছেন, যে যারা লিস্ট অ্যাডভান্টেজ তাদের তুমি বেশি বেশি দিয়ে দাও যাতে তারা এগিয়ে আসতে পারে। না, রলস সেই জায়গাটাতেও যাননি। তিনি কি বলছেন? তিনি বলছেন যে যারা সমাজে এন্টারপ্রেনার, যারা ইনোভেটিভ কিছু করছে, যারা সমাজটাকে তাদের ট্যালেন্ট দিয়ে, ট্যালেন্ট মানে কি বলবো, যে তাদের উদ্দীপনা দিয়ে, তাদের অর্থনৈতিক যে নানা রকম কর্মসূচি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের একটু ভালো সুযোগ সুবিধে দিতে বলেছিলেন। এবং সেটা দিলে কি হবে, যে চুইয়ে চুইয়ে পড়ে যে একবারে যে পিছনে পর্যন্ত আছে তার দিকেও কিন্তু কল্যাণ যেন গড়িয়ে যাবে, এরকম একটা তার বক্তব্য। যে তাদের যে এন্টারপ্রেনার, যাদের যে ইনোভেটিভ স্কিল আছে, যে বিজনেসম্যান যারা, যারা গ্রেটার প্রোডাকশন ও ওয়েলথ বা তাদের নতুন নতুন প্রোডাকশন, এগুলো সার্ভিস তারা দিচ্ছে, তারা সমাজের সমস্ত মানে মেম্বারই বেনিফিটেড হবে, এবং স্পেশালি যে পুয়ারেস্টরা বেনিফিটেড হবে, এটা রলস বলছেন। এবং যদি তারা এই ধরনের সুযোগ সুবিধে না দেয়া হয়, লার্জার শেয়ার অফ বেনিফিটস না দেয়া হয়, সেখানে কি হবে, যে সমাজে কিন্তু যে ওয়েলথ, যেটা সম্পদ, সেটা কিন্তু সমাজের মধ্যে তো তার একটা ঘোরাঘুরি থাকে উপরের লেভেল থেকে নিচের লেভেলে, সেটা কিন্তু ঘুরবে না। এবং তার ফলে কি হবে, যারা তারা কিন্তু সাফার করবে। মানে স্কিলড ইনিশিয়েটিভ যেটা, হ্যাঁ, সে যে আছে তারা কিন্তু একটা সকলের কোঅপারেশন তাদের দরকার হয় এমন। তাহলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ সোশ্যাল বেনিফিটস কি হবে? এইরকম হবে না যে এটা যদি একটা সেকশন অফ সোসাইটি যদি মনোপলাইজড হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু পারফেক্ট ইকুয়ালিটি আসবে না। অর্থাৎ এই যে এন্টারপ্রেনার, বিগ বিজনেসম্যান, তাদের যে একটু বেশি দিতে বলছে, ইনইকুয়াল ট্রিটমেন্টের কথা বলছে, সেই ইনইকুয়াল ট্রিটমেন্টটা এই নয় যে তারা তাদের সুযোগ পেলো, তারা মনোপলি করে নিল, তারপরে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো, তারা পালিয়ে গেল বিদেশে, ঋণ করে তারা পালিয়ে গেল, পুয়ারেস্টরা সেই হাঁ করে পড়ে রইল। এই ভাবে যেটা আমরা আমাদের চারপাশে দেখি,
যে আমরা ট্যাক্স দিয়ে দিই, কিন্তু অনেকে যারা বিগ বিজনেসম্যান তাদের সাহায্য করবার জন্য ট্যাক্স মকুব করা হয়, কিন্তু দেখা যায় যে অনেক বিজনেসম্যানই আমরা দেখেছি যে একবারে তাদের কার্যকলাপের জন্য অনেক মানুষ চাকরি পেয়েছে, পুয়ারেস্টরা উপকৃত হয়েছে, কিন্তু আবার অনেক বিজনেসম্যানই আছে যে তারা মনোপলির দিকেই তাদের নজর, একচ্ছত্র আধিপত্য করব বাজারে, আমার 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 হবে। হ্যাঁ, আমরা তার ভুরি ভুরি নিদর্শন এখন পাচ্ছি। কিন্তু এইরকম এই ক্ষেত্রে কিন্তু রলস বলছেন না। রলস বলতে চাইছেন যে টাকাটা বেশি ঘুরবে, এন্টারপ্রেনারদের দিতে হবে, তাদের যে এই যে সমাজের যে তার ফলে যে উন্নতিটা হবে, তাতে কিন্তু কি হবে যে তাদের ইনসেনটিভ দিলে কি হবে যে যারা ইন বিটুইন আছে তারা কিন্তু যারা একবার পুয়ারেস্ট আছে তারা উপকৃত হবে, এবং এটা একটা চেন সিস্টেমের মতো, যে সোশ্যাল বেনিফিটস একটা চেনের মতো, চেন কানেকশনের মতো লিঙ্কড আপ আছে। এবং যত এন্টারপ্রেনারদের বেটার, আমরা বলি না শিল্প হোক বলি না এই অর্থে, সাদামাটা অর্থে, তাহলে মানুষের রুজি রুটি বাড়বে, গরিবরা চাকরি পাবে, খানিকটা এই সাদা মাটা সোজা সরল অর্থে। হুম, যে পুয়ারেস্ট মানে এখানে কি হবে যে তাদের তাদের যে যে স্পেশাল বেনিফিটটা জাস্টিফাইড কেবল তখনই যখন আনস্কিল্ড লেবারার্স তাদের দ্বারা উপকৃত হবে। হ্যাঁ, এবং এই যে টু এক্সট্রিম, এই যে দুটো প্রান্ত যদি বেনিফিটেড হয়, তার ইন বিটুইন যারা আছে সেটাকে তারাও কিন্তু উপকৃত হবে। এটাই রলসের এখানে বক্তব্য ছিল। সেখানে তিনি বলছেন যে কোঅপারেটিভ সোসাইটিতে কি হচ্ছে যে মানে এই কোঅপারেশনের মধ্য দিয়ে যে যারা ন্যাচারালি অ্যাডভান্টেজড এবং যারা ডিসঅ্যাডভান্টেজ, তাদের মধ্যে গ্যাপটা কিন্তু পূরণ করে দেয়া অনেকটাই সম্ভব হবে। এবং যে ডিফারেন্স প্রিন্সিপালটা যে রলস আর্গু করছে, যে ইনোভেটিভ স্কিল যেগুলো তাদের মানে তাদের যে এন্টারপ্রাইসেস এবং ইনোভেটিভ স্কিল, এগুলো হচ্ছে গ্রেটার প্রোডাকশন অফ ওয়েলথ আনবে এবং নতুন গুডস আনবে, সার্ভিস বেনিফিট আনবে। এইগুলো তাদের যদি একটু বেনিফিট গুলো না দেওয়া হয় তারা এটা করতে পারবে না, এবং তার ফলে কিন্তু দেশের মানে যারা পুয়ারেস্ট তারা উপকৃত হবে না। তার মানে এইখানে রলস কি বলতে চেয়েছেন, মেন আইডিয়াল এর পিছনে কি রলসের বক্তব্যতেই বলা যায় যে অ্যাজুমিং দ্য ফ্রেমওয়ার্ক অফ ইনস্টিটিউশনস required by equal liberty and fair equality of opportunity, the higher expectations of those better situated, মানে যারা বেটার সিচুয়েটেড কারা, যারা এন্টারপ্রেনার যারা উপরে আছে, are just if and only if they work as part of scheme which improves the expectations of the least advantaged members of the society. অর্থাৎ যারা লিস্ট অ্যাডভান্টেজ তাদের এক্সপেকটেশনটা বাড়াতে যারা সাহায্য করবে, অর্থাৎ কেবল সেই ক্ষেত্রেই কিন্তু তাদের তাদের ক্ষেত্রে ডিফারেন্স করে তাদের বেনিফিট গুলো দেয়াটা জাস্টিফাইড হবে। কেমন, এইটুকুই এইখানে এই কথা তিনি বলছেন। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা দেখব যে গ্রেটেস্ট নিড ব্যালেন্স অফ স্যাটিসফ্যাকশন বাড়াবে সমাজের, নিড ব্যালেন্স অফ স্যাটিসফ্যাকশন, এবং তার ফলে কি হবে, এবং সেটা কি হবে, সকলেই তাতে বেনিফিটেড হবে। এই গেল আমাদের এই যে দুটি প্রিন্সিপালের কথা। এরপর আমি আর মানে রলসের সমালোচনা আজকে আর তো সেটা হবে না, রলসকে নানাভাবে সমালোচিত হয়েছেন। প্রথম কথা আমরা দেখব যে নজিকের সমালোচনাটা খুব আগে আসে, যে নজিক হচ্ছেন যে মানে রলসকে আমরা কি বলছি যে লিবারাল, কেমন, নজিক হচ্ছেন কি, নজিক হচ্ছে লিবারেটারিয়ান। নজিক আর মানে লিবারেটারিয়ান লিবারাল এই কথাগুলো অনেক সময় এক অর্থে আসে, কিন্তু না, লিবারেটারিয়ান আর লিবারাল একটা পার্থক্য আছে। এখানে লিবারেটারিয়ান যারা তারা হচ্ছে যে গভর্নমেন্টের একবারে মানে লিস্ট ইন্টারফিয়ারেন্স চান। যেমন রবার্ট নজিকের বিখ্যাত বই হচ্ছে অ্যানার্কি, স্টেট এন্ড ইউটোপিয়া। সেখানে তিনি ওই মূলত রলসের ওই ডিফারেন্স প্রিন্সিপালটাকেই সমালোচনা করেছেন, হ্যাঁ, এন্টাইটেলমেন্ট থিওরিতে। তো সেক্ষেত্রে কি বলছেন যে সেক্ষেত্রে তারা মানে যারা লিবারেটেরিয়ান আদর্শ বলছে যে গভর্নমেন্টের খুব মানে সেরকম কোনো রোল কিছু থাকবে না, এবং আরেকটা হচ্ছে যে ওই যে মানে সবাইকে সাহায্য করা, সবাইকে দেখে রাখা এটা গভর্নমেন্টের কাজ নয়, সমাজে যাতে ওই দুষ্কৃতি মানেরা সুযোগ না পায় সেটা লক্ষ্য রাখা।
তো এটাই গভর্নমেন্টের কাজ। মোটামুটি নজিক হচ্ছে ওই অ্যাডাম স্মিথের দ্বারা অনেকটা ইনফ্লুয়েন্স ছিলেন, কিন্তু আমরা দেখছি যে রলস হচ্ছে কানসিয়ান একটা তার জায়গা ছিল। এবং নজিকের ক্ষেত্রে যে এই যে আমরা দেখছি যে লিবার্টারিয়ানিজম, তারা সেখানে কিন্তু মূল যে মানে জোরটা হচ্ছে লিবার্টির উপরে। হ্যাঁ, যে মিনিমাল গভর্নমেন্টের ভূমিকা হবে, যে যেমন পাচ্ছ করো এ করো। কিন্তু রলস এর ক্ষেত্রে আমরা দেখছি ইকুয়ালিটিটা একটা বেসিক জায়গায় বেসিক কাজ করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মানে রলস নজিকের যে সমালোচনাটা রলসকে, যে একটা ওই যে ডিফারেন্স প্রিন্সিপালে যে রলস বলছেন প্রথম কথা, যে ট্যালেন্ট গুলো, সোশ্যাল পজিশন, এইগুলোকে আমরা মানে সরিয়ে রাখবো, কারণ এগুলো সে ডিজার্ভ করে না। একটা বড় কথা, এটাকে ডেজার্ট থিওরি বা ডেজার্ট মরালিটি বলা যায় রলসের যে থিওরিটাকে। হ্যাঁ, যে মরুভূমির মরালিটি, যে এগুলো সবগুলোকে আমরা সরিয়ে রাখবো, হ্যাঁ, এগুলো সে ডিজার্ভ করে না। তো সেখানে নজিকের বক্তব্য হচ্ছে যে না, তিনি বলবেন যে এন্টাইটেলমেন্ট থিওরিতে তিনি একটা কথা বলছেন যে যেটা মানুষ মানে প্রপারলি অবটেন করেছে লিগালি, অন্যান্য লিগাল ওনারের কাছ থেকে, হ্যাঁ, যেটা সে মানে সেইটা কিন্তু যে অবটেন করেছে, সেটা তার ক্ষেত্রে সেটাকে অস্বীকার করা, সরিয়ে দেওয়াটা ঠিক না। হ্যাঁ, এগুলোকেও তিনি গুরুত্ব, সেই জন্য দেখা যাচ্ছে যে নজিক কিন্তু এই ডেজার্ট থিওরিটা রলসে মানছেন না। হ্যাঁ, আর স্টেটের ভূমিকা নিয়ে ওই মিনিমাল ভূমিকা হবে, স্টেটের লিটল হবে, ট্যাক্সেশন মানে বেশি ট্যাক্সেশন হবে না, কিছু না। শিখ যারা ডিসেবল, তারা তাদের রক্ষা করার কোনো দায় নেই। এবং মানে ওই মানে ফ্রি রাইড কে তিনি সমর্থন করছেন না, যে অর্থাৎ যে লিস্ট যারা অ্যাডভান্টেজ, যে তাদের সাহায্য করার কি দরকার, আমরা একটা ভালো স্কিল দিয়ে কিছু করছি, ভালো কিছু করছি, তার জন্য মানে লিস্ট অ্যাডভান্টেজদের কথাটা মাথায় রেখে আমার কি করা দরকার। এই ধরনের প্রশ্ন নজিক তুল। এবং রলস কেন লিবারাল বলবো, কারণ সেইখানে কিন্তু ওই রলস কিন্তু ওই ধরনের মিনিমাল যে স্টেট, এত এইরকম জায়গাটায় উনি নন, বরং স্টেটের কিছু সদর্থক ভূমিকা, যে প্রত্যেকটা মানুষের লিবার্টি রক্ষার্থে এবং সেখানে ইকুয়ালিটি রক্ষার্থে, সেই ভূমিকাটা তিনি স্বীকার করছেন, ইন্ডিভিজুয়াল রাইট, লিবার্টি, এগুলো। এবং তিনি তারা নজিক যেখানে লিবার্টিকে গুরুত্ব দিচ্ছেন, রলস সেখানে কিন্তু ইকুয়ালিটিকে গুরুত্ব দিচ্ছে, ইকুয়াল লিবার্টিকে গুরুত্ব দিচ্ছে। কেমন রলস নজিক সেখানে লিবার্টিটাকেই বড় বলে মনে করছেন। এবং মানে তার কাছে রাষ্ট্রের ভূমিকা ওই নাইট ওয়াচম্যান ছাড়া আর কিছু না। এটা খুব বিখ্যাত কথা। আর ওই মানে ওই মূল কথাটাই ওটা, যে আমি ট্যালেন্ট, যে সব কোনো কিছুকে আমি সরিয়ে দেব কেন, এটাই নজিকের মূল প্রশ্ন। এত কিছুকে আমি সরিয়ে দেব কেন। আরেকটা হয় রলসের, এটা ফেমিনিস্ট দিক থেকে হয়, যে যে ক্ষেত্রে বলা হচ্ছে যে, এটা বলি আমি শেষ করব, যে আমাদের বলা হয় যে কেউ আমরা পিছিয়ে আছি, কেউ আমরা এগিয়ে আছি। ন্যাচারাল অ্যাসেটস এর ডিস্ট্রিবিউশনের থেকে, এই থেকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এই সমালোচক মানে আমাদের যে পরিবারের মধ্যে স্পেশাল ইন্টারেস্টের কারণে, চিন্তা ভাবনার কারণে আমরা দেখি যে কোনো পরিবার এগিয়ে থাকে, কোনো পরিবার পিছিয়ে থাকে। সবসময় যে ন্যাচারাল অ্যাসেটের ডিস্ট্রিবিউশন থেকে বা অন্য কোনো কারণে, ইকোনমিক কারণে, তা নয়। হ্যাঁ, কোনো পরিবারের ছেলেরা এগিয়ে থাকে, কোনো পরিবারের ছেলেরা পিছিয়ে থাকে। হ্যাঁ, যে তারা যখন মানে সোশ্যাল অ্যারেনায় আসবে, যে নট বিকজ সবসময় কিন্তু তার অর্থনৈতিক বা সামাজিক অবস্থানের কারণে নয়, তার পরিবারের স্পেশাল ইন্টারেস্টের কারণেও হতে পারে। এই ব্যাপারে জেফ্রি ব্লুস্টাইন বলেছেন যে এই কারণে পিছিয়ে থাকতে পারে, কোনো পরিবারে হয়তো পড়াশোনা একদম প্রাধান্য দেওয়া না, টাকা পয়সা যথেষ্ট আছে, তার ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে থাকে। আরেকটা ফেমিনিস্ট জায়গা থেকে বলা হচ্ছে যে একই পরিবারের মধ্যে ছেলেমেয়েরা পিছিয়ে থাকে, ছেলেরা এগিয়ে থাকছে, মেয়েরা পিছিয়ে থাকছে, বা এরকম কিছু হতে পারে। যে তার মানে তুমি যে পলিটিক্যাল জাস্টিসের কথা বলছো, লিবার্টির কথা বলছো, ইন্টারনাল জাস্টিস ছাড়া সেটা কি করে হবে? পরিবারের মধ্য থেকে সে যদি ঠিকঠাক তৈরি হয়ে না বেরোয়, সেই পলিটিক্যাল জাস্টিস গুলো, সে যদি জাস্টিসের সেই ধারণাগুলো পরিবারের মধ্যে নাচার না হয়, তাহলে সে কি করে রাষ্ট্রের ক্ষেত্রে পাবে?
তো সেই ক্ষেত্রে রলস একটা স্ট্যান্স নিয়েছেন। রলস বলেছেন যে না, আমার যে থিওরি অফ জাস্টিস সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, ইন্টারনাল জাস্টিস নিয়ে আমি ভাবছি, ইন্টারনাল জাস্টিসে আমি যাব না। কেন যাব না? না, ওই যে উনি বলেছেন যে লিবার্টি অফ কনসায়েন্স বা মানে ফ্রিডম, এই কথাগুলো বলছেন। উনি বলছেন যে পরিবারে বাবা মায়ের ভূমিকাটাকে আমরা যদি সেখানে গিয়ে আবার ম্যানিপুলেট করতে চাই তাহলে তাদের ওই ধরনের লিবার্টিটা নষ্ট হবে। হ্যাঁ, মানে এই ধরনের নানান যুক্তি প্রতিযুক্তি নিয়ে এগিয়েছে। তবে তোমাদের তো ওই নজিকার অমর্ত্যসেনী বোধহয় আছে, সেটা আবার কোনোদিন যদি আলোচনা হয়। সন্তোষদা বোধহয় করেছেন একটা। ঠিক আছে, এটুকুই আমি আজকে বললাম। কারোর কোনো প্রশ্ন থাকলে বল। হ্যাঁ, তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারো। একটু একটু পড়াশোনা করলে জিনিসটা দেখবে প্রশ্ন আসবে, মাথায় অনেক প্রশ্নই আসবে। তোমাদের যদি প্রশ্ন ম্যাম আসে কোন তোমরা বই ফলো করব? হ্যাঁ, বলো টুম্পা। ম্যাম কোন বই ফলো করব? কোন বই বলতে অ্যাকচুয়ালি রলসের এই থিওরিটা তো থিওরি অফ জাস্টিসে আছে। হ্যাঁ, আমি ওই বই ফলো করেই তোমাদের পড়ালাম। এটার যদি বাংলা অনুবাদ টনুবাদ পাও ভালো হয়। আমি ওই বইটা ফলো করেই তোমাদের পড়ালাম, রলসের থিওরি অফ জাস্টিস। আচ্ছা ম্যাম। হুম।